হুম, এনিওয়েজ, হুম। গুড ইভিনিং ভাইয়া আপনাকে। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো আমি একটু আমি এসিএস এর তরফ থেকে ভাইয়া ক্রিস্টোফার অ্যান্ড্রু গুডা। আম, ভাইয়া আপনার ইন্ট্রোডাকশনটা আমি একটু দিই প্রথমে তাহলে, বিকজ দিস ইজ আ লট, সত্যি কথা বলতে। আম, আপনার যেমন অডিয়েন্স আমাদের সাথে আছেন মিস্টার হাসান মাহবুব। ভাইয়া আমাদের এআইবির একজন অ্যালামনাই, এবং কারেন্টলি ভাইয়া এখন টেকনিক্যাল ডিরেক্টর অ্যাট আইবিএম জাপান অ্যাট দ্য ডেটা সেন্টার্স। অ্যান্ড সো ভাইয়ার হুম, জীবন সম্পর্কে আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। সো ভাইয়ার জীবন যা দেখতেছি শুরু হচ্ছে গিয়ে বগুড়া জিলা স্কুল থেকে। ওখান থেকে গভর্নমেন্ট হুম, আজিজুল হক কলেজ, দেন এআইইউবি, হুম। দেন বুয়েট, দেন গ্রামীণ ফোন, দেন নিপন এয়ার কন্ডিশনিং সার্ভিসেস, দেন ন্যানো সলিউশন না, টেকনোলজিস ইন জাপান। একটু ভুল আছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই প্লিজ। আপনার হচ্ছে গ্রামীণ ফোনের পরে আমি জিবিবি পাওয়ার লিমিটেডে ছিলাম, পাওয়ার প্ল্যান্টে ছিলাম Yes, 7 yes, yes, বছর। yes, yes. Damn, that is a lot of experience, bhaiya. Then হুম, Nippon Air Conditioning Services, then Nano Solution Technologies in Japan, then হুম, Intelsat, a satellite networking engineer, as a satellite হুম, networking engineer, then Amazon Web Services, then commissioner of hyperscale data centers at AirTrunk, and হুম, finally we reach to the technical director at IBM Japan Data Centers. মানে হুম। Pat, to be perfectly honest, that is a huge repertoire. So অনেক কিছু আমাকে একটু বলেন ভাইয়া, how does a person do all of this and still have time to have like মানে এরকম একটা ইয়ার জন্য, মানে একটা কি বলতে চাচ্ছি, মানে আমার লস অফ ওয়ার্ড, সত্যি কথা বলতে। হুম, একটা ইন্টারভিউর জন্য আপনি আমাদেরকে যে টাইম দিতে পারছেন, যে ভাইয়া মানে হুম। ইউ আর আ ভেরি বিজি পারসন। সো ভাইয়া এটা নিয়ে যদি একটু বলতে পারতেন ভাই আমাদেরকে, প্লিজ। প্রথম কথা কি ভাই, আমি আলহামদুলিল্লাহ মানে সবকিছুর উপরে মানে আমি আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই। আমি মানে ওটা কি বলে, আমি একজন মানে সৃষ্টিকর্তায় বিশ্বাসী, একজন পরিপূর্ণ সৃষ্টিকর্তায় বিশ্বাসী একজন মানুষ, এবং আমি বিশ্বাস করি যে মানুষের চেষ্টা এবং সেই সাথে মহান আল্লাহর হচ্ছে অশেষ রহমত না ছাড়া আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা কি, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখি, আমার ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু অন্যান্য সাধারণ স্টুডেন্টের মধ্যেই কিন্তু আমি একজন সাধারণ স্টুডেন্ট। আমার কোনো এমন কোনো এক্সিলেন্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, যেটা আমি সবসময় স্বীকার করি। যদি স্কুল কলেজে আমার রেজাল্ট খুব ভালো ছিল, বাট ইউনিভার্সিটিতে অন্যান্য সব সাধারণ স্টুডেন্টের মতোই ছিলাম। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি চেষ্টা করব আমার ক্যারিয়ারটাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এবং যেটা বলছি যে আমার জার্নি কিন্তু এখনো শেষ হয় নাই। আমার যে স্থানে আমি দেখতে চাই সেটা এখনো শেষ হয় নাই, এবং তার জন্য চেষ্টা করছি। তবে আমি পার্সোনালি আই ডু বিলিভ যে একটা মানুষ যেকোনো পর্যায় থেকে উঠে আসতে পারে। সেটা সে খাদের কিনারে দাঁড়িয়ে হোক, আর একটা ফুটন্ত কড়াইয়ের মধ্যে সে ভাজা, ভাজা অবস্থায় হোক। তো এইজন্য চেষ্টা দরকার। এবং একটা আ দুনিয়াতে আমরা আসছি একা, যাবো একা। আর প্রতিটা মানুষ পৃথিবীতে আসছে জয়ী হয়ে। ঠিক আছে? সো উই আর এ বাই বর্ন লিডার, উই আর এ বাই বর্ন উইনার। সো আমি পার্সোনালি মনে করতি যে আ কখনোই অপরের সাথে নিজেকে কম্পিটিটর ভাবার কোনো সুযোগ নাই এখানে। দুনিয়াতে কোনো কম্পিটিশন নাই, আমি বিশ্বাস করি। কম্পিটিশনটা আছে নিজের সাথে। প্রতিদিন আমি যদি নিজেকে ডেভেলপ করতে পারি, সো টুডে, টুমরো or day after tomorrow I will be a gainer. I think so. So this is my own motto ভাই। Thank you. ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্যাট। দ্যাট ইজ দ্যাট ইজ ভেরি ওপেনিং ভাইয়া, সত্যি কথা বলতে। বিকজ আমরা যতজনের কাছ থেকে ওবার শুনেছি, ইটস অলওয়েজ হাসল হুম, হাসল হাসল, করতে থাকো করতে থাকো, দের উইল বি আ টাইম। বাট আমাদের ফর এক্সাম্পল, আমি নিজে এটা হয়তো ফেস করেছি এরকম যে হাসেলের প্রথম যে একটা বেস দরকার, সেই বেসটা পেতেই আমাদের যেমন অনেক কষ্ট হয়ে যায় দেখছি আমি। হুম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি, যেমন ছোটখাটো একটা ঘর থেকে এসেছি। সো ওখান থেকে আপনার যে কোনো কিছু করতেও একটা ইয়া হয়। সো আপনার কাছ থেকে ভাইয়া এত একটা জিনিস শুনে যে মানে দের ইজ হোপ, দের ইজ আ ওয়ে দ্যাট আমাদের মতন বাংলাদেশ থেকে আমরা এরকম আমরা ছোটখাটো এরিয়ার থেকে এসেও আমরা যে একটা কত বড় একটা জায়গায় যেতে পারবো, মানে দ্যাট ইজ হুম,
এটা আসলে মানে আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না ভাইয়া। মানে দিস ইজ না। মানে খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার আসলে। মানে যার কারণেই আমরা অ্যাকচুয়ালি যে চুজ করেছিলাম যে না ভাই আপনার সাথেই আমরা হোস্ট করব। বিকজ হুম, um the amount of things, the amount of repetition, the amount of মানে experience that you have ভাইয়া, এটা honestly speaking মানে it is a lot ভাইয়া। থ্যাংক আহ, ইউ। আসলে মানে it might sound like যে আমি জাস্ট বলেই যাচ্ছি সেম থিং, বাট মানে it just is মানে আমি ঠিক বলেও বুঝাতে পারছি না আসলে। হুম, ভাইয়া সত্যি কথা বলতে ভাইয়া অনেক মানুষেরই আমি আমাদের ইন্টারভিউর আগে আমি অ্যাকচুয়ালিতে আমরা এআইবি থেকে এসিএস থেকে আর কি আমরা আমাদের গ্রুপে অলমোস্ট 10 to 15 ডেজের একটা ক্যাম্পেইন রান করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আপনার সাথে আমরা একটা ইন্টারভিউতে আসবো। সো অবভিয়াসলি অনেক স্টুডেন্টদেরই কিছু কোয়েশ্চেন্স থাকবে, অনেক কিছু ইয়ে থাকবে। সো এই ইন্টারভিউর মাঝখানে মাঝখানে আমি আপনার সাথে ওরকম কিছু কোয়েশ্চেন্স নিয়ে হয়তো আমি একটু ডিসকাস করব। আই হোপ যে আমাদের অবশ্যই। সময় হবে সবকিছু করতে, মানে যতখানি সময়ের মধ্যে মিলাতে পারি আসলে। ঠিক আছে? সো জি, আমি অ্যাকচুয়ালি শুরু করতে চাচ্ছিলাম ওরকমই একটা ইয়া দিয়ে। কারণ আমরা যা নিয়ে কথা বলছি আমি দেখতে পাচ্ছি যে সেটার সাথে খুবই সম্পর্কিত। সো আমি পুরো কোয়েশ্চেনটাই পড়ি, তারপরে দেখেন। কোয়েশ্চেন জি। ছিল, "From your perspective in the industry, what are some must-dos and that you would recommend a CS undergrad AIB student during undergrad life for a hassle-free transition into job life, or at least be fortunate to get work in relevant field of studies?" এটা নিয়ে আপনার কি মতামত ভাইয়া? আচ্ছা না, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি? আমাদের গাইডেন্স এর অভাব। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। তো আমরা যে জিনিসটা ১ম এই করতে পারি, সেটা হচ্ছে যে আমাদেরকে ১ম এ আমি কোন ডিপার্টমেন্টে আমি ক্যারিয়ারটা তৈরি করতে চাই, ক্যারিয়ারে গ্রোন আপ হতে চাই, সেটা ১ম এ আমাকে আগে আ ফিক্সড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি তার আগে, গ্রেড কোন ব্যাপার না। বাংলাদেশে আমরা গ্রেড নিয়ে অনেক মাতামাতি করি। কিন্তু ইয়েস বাহিরের ভাইয়া। দুনিয়াতে কোন গ্রেড কোন ব্যাপার না। আমার কোন সাউথ আমেরিকান ডিগ্রিও নাই। আমার বাইরের কোন ডিগ্রিও নাই, কিছুই নেই। তারপরে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আসতে পারছি। কারণ এজন্য আমার একটা সঠিক যে পাথ যেটা আছে সেটা আমাকে মানে আ চয়েস করছি এবং সেই অনুযায়ী কাজ করছি। তো ১ম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা। আমি একটা মানুষের সাথে কতটুকু সাবলীল ভাষায় কথা বলতে পারি। আমরা বাংলাদেশে যখন ছিলাম, তখন আমরা শুধু বাংলা এবং ইংরেজিতে আমরা অভ্যস্ত। কিন্তু আমি বাংলাদেশে থাকাকালীনই আমি একটা সময় চিন্তা করলাম যে আমি যদি দেশের বাইরে যাই তাহলে তো মানে আমি যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, কারণ আমি জানি আমেরিকা, কানাডাতে প্রচুর প্রতিযোগী। তো আমাকে ১ম এই পছন্দ করতে হবে কোন জায়গাটাতে গেলে আমি একটু বাড়তি সুবিধা পাবো। এক্ষেত্রে হতে পারে জার্মানি, এক্ষেত্রে হতে পারে জাপান, কোরিয়া বা অন্যান্য ফ্রান্স বা এগুলোতে, সেগুলোতে সেই ভাষার কারণে একটু প্রতিযোগিতা কম। কিন্তু এখানে দ্রুত উপরে ওঠা যায়। যেটা সত্যি কথা। তো আমি ভাষাগত দিকে আগে আ অবশ্যই জোর দিব। নাম্বার 1 সেটা হচ্ছে অ্যারাবিক হতে পারে, জাপানিজ হতে পারে। আপনি কোন কান্ট্রিতে মিডল ইস্টে গেলে আপনি যদি ভালো অ্যারাবিক বলতে পারেন, অ্যাজ এ টেকনিক্যাল পারসন ইউ হ্যাভ এ গ্রেট অপরচুনিটি। কারণ ওদের আ আপনি যে দেশেই যান না কেন, সেই দেশের সংস্কৃতিটাকে আপনাকে জানতে হবে। তারা কি পছন্দ অপছন্দ করে সেটা আপনাকে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি ধরেন একটা এক্সাম্পল দিই। আপনি একজন সিএসসি গ্র্যাজুয়েট এবং আপনি চিন্তা করলেন যে আমি ডাটা সেন্টারে কাজ করতে চাই। এখন ডাটা সেন্টারে অনেক ধরনের কাজ আছে। যেমন আমি ডাটা সেন্টারে যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা আমি ব্যাপারটা দেখি, অবশ্যই। না? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেম, আর্কিটেকচার, সিভিল এগুলো আমি এই ব্যাপারটা দেখি। তো এছাড়াও ধরেন ক্লাউড আছে। তারপর আপনার র‍্যাক ইনস্টলেশন, আইটি নেটওয়ার্কিং আছে, বহুত কিছু আছে। তো আমরা যদি গ্র্যাজুয়েশনের আগেই যদি ধরেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ কিছু সার্টিফিকেশন কোর্স আছে। বাংলাদেশেই আছে। যেমন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে। এই কোর্সগুলো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এর জন্য আমরা যদি করে ফেলতে পারি, দ্যাট উইল বি মানে আপনি যখন কোথাও সিভি দিবেন তখন আপনি জানবেন যে আপনি আসলে কি জানেন। বা একটা জায়গায় গেলে আপনি অন্তত ইন্টারভিউতে আপনি তখন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এর সাথে আপনার ওই দেখলেই ওটা বুঝতে পারবে যে হ্যাঁ, you have a some skills, না? আ আপনি যদি নেটওয়ার্কিং জানেন, সিসিএনএ, সিসিএনপি সবই করতে হবে। আপনি যদি প্রোগ্রামার হতে চান, অফ কোর্স বর্তমান দুনিয়াতে জাভা, তারপর হচ্ছে আপনার পাইথন, এগুলোতে তো অবশ্যই আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর জন্য অবশ্যই আপনার কার্যকরী বই পড়ে। সো আপনি যখন বের হয়ে যাবেন, তখন যেন এটা হয় যে আপনার হাতে যেন অ্যাডিশনালি
৩-৪টা প্রফেশনাল সার্টিফিকেশন থাকে। ওকে ভাইয়া। এটা মাস্ট। এই জিনিসটাই আপনি সিজিপিএ 3.9 পান আর সিজিপিএ 2.5 পান। ইট ডাজন্ট ম্যাটার। প্র্যাকটিক্যাল লাইফে আপনি যদি একাডেমিশিয়ান না হন, তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা কর্পোরেট সেক্টরে আপনার এই অ্যাডিশনাল স্কিল গুলো তারা দেখবে। অবশ্যই দেখবে। এটাই আপনাকে আগায় রাখবে অন্যদের তুলনায়। বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া, আমি একটু এই কোয়েশ্চেনটার একটা ফার্দার একটা এক্সটেনশন এড করতে চাচ্ছিলাম। ফর এক্সাম্পল হুম, উনার যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল স্পেসিফিকলি গিয়ার টুয়ার্ডস সিএসসি গ্র্যাজুয়েটস। আমি যেমন হুম। ভাইয়া ট্রিপল ই নিয়ে পড়াশোনা করছি, অলমোস্ট ডান। সো ভাইয়া, আমার মতো একজন স্টুডেন্ট যে ধরেন স্যার ট্রিপল ই ভাইয়া, তাদের জন্য আপনার হুম। কি এরকম আম কি রেকমেন্ডেশনস থাকতে পারে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। সেটা হচ্ছে আপনাকে আগে যেটা আমি ১ম এ বলছি। ১ম এ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোথায় যাবেন? পাওয়ার সেক্টরে যাবেন? টেলিকমে যাবেন? না নেটওয়ার্কিং এ যাবেন? ইলেকট্রিক্যাল হচ্ছে আপনি সবকিছুতে যেতে পারেন না? ইভেন আপনি মেশিন লার্নিং এ শেখার মাধ্যমে আপনি কিন্তু এআই নিয়েও কাজ করতে পারেন। সো আপনি যেটাই করেন না কেন সেটার ব্যাপারে আপনাকে প্রফেশনাল সার্টিফিকেশন নিতে হবে। যেমন যদি আপনি ইলেকট্রিক্যাল এ যান, তাহলে বাংলাদেশে আপনারা কি জানেন আমরা কিন্তু ফার্স্ট ক্লাস আ মানে লাইসেন্স আছে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে ধরেন আপনি কন্ট্রাক্টর কাজ করবেন, ফার্স্ট ক্লাস লাইসেন্স আছে। সেটার জন্য একটা পরীক্ষা হয়। তারপর আপনার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কিছু লাইসেন্স সার্টিফিকেশন লাইসেন্সের ব্যাপার-স্যাপার আছে সেখানে আপনি নিতে পারেন। এছাড়া পাওয়ার প্রফেশনাল, কুলিং প্রফেশনাল এর জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছু লাইসেন্স আছে সেগুলো হতে পারে। তারপর আপনার পিএমপি আছে। পিএমপিটা আপনি করতে পারেন। তারপর আপনার হচ্ছে নেটওয়ার্কিং এ যদি যান তাহলে সিসিএনএ, সিসকো সার্টিফাইড যেগুলো আছে সিসিএনএ, সিসিএনপি আরো অনেক কিছু আছে। সেগুলো আপনি করতে পারেন। তারপর আপনার যদি মনে হয় যে না আমি এগুলোতে কোনো কিছুতেই যাব না। তাহলে আমি আমি শুধু ডাটা সেন্টার কারণ ভবিষ্যতে পৃথিবী ডাটা সেন্টার বেস এর উপর। তাহলে ডাটা সেন্টারে বহুত কোর্স আছে যেমন ডিসিডিপি প্রফেশনাল। এই কোর্স গুলো ভেরি মানে ইম্পোর্টেন্ট। আপনি কোথাও যদি ডাটা সেন্টারে চাকরি করতে যান তাহলে যখন দেখবে যে হি ইস এ ফ্রেশ গ্র্যাজুয়েট বাট হি হ্যাজ সাম অ্যাডিশনাল সার্টিফিকেশন তাহলে আপনি ডেফিনিটলি আপনি প্রিফারেবল হবেন। আর ধরেন কেউ যদি সিএসই তে থাকে তাহলে সে কিন্তু নেটওয়ার্কিং কেও আসতে পারে। সে কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আসতে পারে। সে কিন্তু মেশিন লার্নিং নিয়েও কাজ করতে পারে। আপনি যাই করেন না কেন, আপনি অ্যাডিশনাল সার্টিফিকেট ইস মাস্ট। আপনার এক্ষেত্রে যদি আপনি কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি কাজ করতে চান, অফ কোর্স এটা আপনাকে আগায় রাখবে। এট লিস্ট সব ক্ষেত্রেই। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ভাইয়া, যদি ধরেন কোনোভাবে করে কি সার্টিফিকেশন গুলিকে আমরা কি সাপ্লিমেন্ট করতে পারি? ধরেন ভালো কোনো পেপার পাবলিকেশন থাকলে পরে বা এরকম কিছু দিয়ে? মানে সেটার কতখানি আপনার গুরুত্ব বা ওয়েট ক্যারি করবে আরকি আপনার 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 এগেইনস্ট ধরেন সার্টিফিকেশনস? আপনার যদি পেপার পাবলিকেশনস করেন, আপনাকে ১ম এই চিন্তা করতে হবে। মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি তাদের ২ ধরনের ক্যারিয়ার আছে। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে আপনার ওটা কি বলে? কর্পোরেট জগতে, রাইট? হুম, সো আপনি যদি একাডেমিক এ যেতে চান, অফকোর্স আপনার সেক্ষেত্রে পেপারস এর অবশ্যই দাম আছে। কোন সন্দেহ নাই এতে। কিন্তু আপনি যদি আ ইন্ডাস্ট্রিয়াল বা আপনি যদি কর্পোরেট জগতে আসতে চান, সেক্ষেত্রে সার্টিফিকেশন এর দাম সবচেয়ে বেশি। সেক্ষেত্রে পেপারে আচ্ছা। কোন একটা নেই। সো ভাইয়া, মানে হচ্ছে কি আমাদের ১ম এ আরকি চিন্তা করে নিতে হবে তাহলে যে আমরা কোথায় যেতে চাচ্ছি, কিভাবে করে কোথায় যেতে আপনি চাচ্ছি, দেন থেকে হ্যাঁ, দেন ওটা থেকে আমরা আস্তে, আস্তে করে একটা প্ল্যান এসে পড়ে তারপরে আমরা করতে পারি। হ্যাঁ। থ্যাংক ইউ সো আপনি মাচ ভাই। প্ল্যান এইটা আপনি প্ল্যান জি, করবেন আ ৪ মাস পরে কি করবেন, হুম, ৮ মাস পরে কি করবেন, ১ বছর পর আপনি কি করবেন। এভাবে প্ল্যান যদি না করি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাইলে, আমি মনে করি যে আমাদের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট না? একটা গোল রাখে আমাদেরকে প্ল্যানটা সাজাইতে হবে। যে আমি এখানে এটা করলে আমি এটা করব। এ এ এ এটা এখানে যাবো আমি। এই আরকি। অবশ্যই। ভাইয়া, এইমাত্র আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার এখানে অলমোস্ট ৪ টা থেকে ৫ টা আমার হুম। কোয়েশ্চেন এর অ্যান্সার একবারে হয়ে গিয়েছে ভাইয়া। মানে লিটারালি ৪ থেকে ৫ টা। মানে আমি জাস্ট একটু বলি কিরকম ধরনের কোয়েশ্চেনস ছিল যেগুলি আপনি একবারে কভার করে ফেলেছেন। লাইক দিস ইস আম একটা ছিল, "What sort of skill sets should a student learn if he wants to build a career in top tier companies around the world?" সো হুম, এটা সার্টিফিকেশনস মেইনলি আমাদের দরকার পড়বে। সার্টিফিকেশনস আর যদি ধরেন যদি একাডেমিয়াতে থাকতে চায় তাহলে obviously papers as you have mentioned. আ তারপরে আরেকটা ছিল, "What advice would you give to a young engineer in the Asia Pacific who wants to become a future tech leader?" সো আচ্ছা এটাতে কি আপনি আরো কিছু এড করতে চাচ্ছেন ভাইয়া? একটু দেখেন তো। অবশ্যই, অবশ্যই।
আমি আপনাকে একটা কথা বলি। একটা উদাহরণ দেই আমি আপনাকে, তাহলে আপনি বুঝতে অবশ্যই পারবেন। ভাইয়া। দেখেন, আমাদের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আছেন জাহিদ সবুর। আপনি জানেন উনি কিন্তু Google এ আছেন। এখন হুম, আ সম্ভবত ডিরেক্টর হিসেবে ইয়েতে আছেন। শুধু উনি না, বা আমাদের এআইবি থেকে আমার আমার ব্যাচেরই বলা চলে অনেকেই আছেন। তারা সকলেই মোটামুটি অনেক ভালো পজিশনস। আমার এক বন্ধু আছে, ও আছে লিওনার্দোতে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে। এটা মানে ডিরেক্টর লেভেলে। ঠিক আছে? ও সার্ন এ ছিল। যাই হোক। তো সবচেয়ে বড় কথাটা কি? সেটা হচ্ছে আপনাকে আগে আমি যেটা বললাম, আপনাকে ক্যারিয়ার পাথটা চুজ করতে হবে। ক্যারিয়ার পাথ চুজ করার পর আপনাকে আগে কোম্পানি সিলেক্ট করতে হবে। এখন আপনি কোম্পানি সিলেক্ট কিভাবে করবেন? আমরা ফান হ্যাঁ, কোম্পানির নাম জানি। Facebook, Amazon নেটওয়ার্ক, সরি হুম, Netflix, Google, সো এখন তো আপনার Tesla সহ অনেকে আসছে। তো হুম, এদের পরীক্ষার প্যাটার্নটা সেম। কিরকম আচ্ছা, সেম? এরা আপনি যেখানেই যান এদের মানে সেইম ক্যাটেগরির আ পরীক্ষা হয়ে থাকে। তো এখানে আপনার ১ম যে গুরুত্বটা দিতে হবে, আপনাকে সিভি লেখার গুরুত্বটা দিতে হবে। আপনি সিভিটা কিভাবে লিখবেন? যেন সেখানে যেন কি পয়েন্ট গুলো থাকে। ধরেন একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, সেই জব অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সেখানকার যে জেডি বা জব ডেসক্রিপশন যেটা আছে, সেটার সাথে ম্যাচ করে আপনার সিভিটা হতে হবে। কারণ এই সকল কোম্পানিগুলোতে এআই দিয়ে যখন সিভি গুলাকে যখন আমরা আ স্ক্রিনিং করি, তখন হয় কি ওই কি পয়েন্ট গুলোকে আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিই। ঠিক আছে? এতে হয় কি হাজার, হাজার সিভির মধ্যে থেকে আমরা কিছু চুজ করি আর বাকিগুলো বাদ পড়ে যায়। এটা হচ্ছে নাম্বার 1 ফার্স্ট স্টেজ। হুম, সেকেন্ড স্টেজ হচ্ছে আপনাকে আ যখন সিভিটা দিবেন তখন অ্যাডিশনাল সার্টিফিকেট মাস্ট, ভাষাগত দক্ষতা মাস্ট। এটা হুম, এটা বুঝতে হবে। কারণ Amazon এ আমি 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 যখন Amazon এ ছিলাম, তখন আমি দেখেছি যে ওখানে আপনার ধরেন পৃথিবীর বহু দেশের বহু ধরনের নাগরিকের চাকরি করে, বহু নামকরা। যেমন আমার কলিগ ছিল MIT থেকে পাস করা, স্ট্যানফোর্ড থেকে পাস করা। আ সে আমাকে রিপোর্ট করত। তো যাই হোক, তো এরা আ কিন্তু ইউনিভার্সিটির যোগ্যতায় এরা আসেনি। এরা আসছে এদের স্মার্ট মুভমেন্ট এর মাধ্যমে। ঠিক আছে? এই স্মার্ট মুভমেন্টটা ইটস ভেরি ইম্পোর্টেন্ট আমাদের জন্য, এবং এরা যখন ইন্টারভিউ নেয় তখন ইন্টারভিউ এর জন্য একটা প্রিপারেশন নেয়। যেমন আপনি শুনে অদ্ভুত লাগবে। ইন্ডিয়াতে কোচিং সেন্টার আছে Amazon, Google এ চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে? কোচিং সেন্টার আছে। হ্যাঁ, ড্যাম! কেন? কেন কোচিং সেন্টার? তারা তাদেরকে সেভাবে তৈরি করে। কিভাবে প্রবলেম গুলো সলভ করতে পারে। এবং আনফরচুনেটলি আমাদের বাংলাদেশেই কিন্তু আমি যখন Amazon এ ছিলাম তখন প্রায় অ্যারাউন্ড অ্যারাউন্ড ৪০৩ জন বাংলাদেশী Amazon এ চাকরি করত। হুম, ৪০৩ জন। 403। that is এটা that is that is quite a good number of us actually. হ্যাঁ, এটা শুধু Amazon ওয়েব সার্ভিসে না, আ এটা Amazon এর সকল ব্রাঞ্চ মিলে ৪০৩ জন। আর সেখানে ইন্ডিয়ার কাজ করত ১৩,০০০। সো গ্যাপ অনেক বড়। আমাদের হুম, সমস্যাটা কি? ইন্ডিয়ানরা যেটা করে সেটা হচ্ছে তারা সবাই সবাইকে রেফারেন্স করে। রেফারেল করলে কি হবে? সে কিন্তু আপনাকে চাকরি দিবে না। কিন্তু আপনাকে অন্তত ইন্টারভিউ বোর্ডে ডাকার সুযোগটা করে দেবে। হুম, রেফারেল সিস্টেম যেটা আছে। যার ফলে হয় কি? আ হাজার, হাজার ক্যান্ডিডেটের মাধ্যমে আপনি অন্তত ইন্টারভিউ বোর্ডে গিয়ে নিজের যেটা স্কিল সেটা আ প্রুফ করার একটা সুযোগ পাবেন। ঠিক আছে? আর আমরা যদি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমরা যদি গাইড করতে পারি, স্পেশালি আমি যে আমার ইউনিভার্সিটির কথাই বলব, এআইবি স্টুডেন্টদেরকে যদি আমরা গাইড করতে পারি, it would be very fantastic. Honestly saying, we মানে আমাদের সে ধরনের স্কিল আছে। শুধু আমরা জানি না যে কোথায় কিভাবে নক করতে হয়। ঠিক আছে? তো of আমি যেটা course. মনে করি যে আমাদেরকে আসলে মানে আমেরিকা, ইউরোপ এইদিকে মানে ফোকাস না করে আমাদের কিন্তু বড়, বড় কোম্পানিগুলো কিন্তু এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, ভিয়েতনামেও কিন্তু এরা কিন্তু ইয়ে করছে। তো ওরা চায় যে এলিজিবল ক্যান্ডিডেট গুলো আমাদের এখানে জয়েন করুক। আপনি আগে একটাতে জয়েন করবেন। সেটা যে দেশেই হোক না কেন ভালো কোম্পানিতে। তারপর সেখান থেকে সুইচ করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ, বুঝছেন? আর Yes. শুরুতেই যদি আপনি বলতে চান যে আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে জয়েন করব। ইটস ইটস কোয়াইট মানে ডিফিকাল্ট। কারণ ভিসাগত সমস্যা আছে। তারপর আপনার হুম, ধরেন আ প্রতিযোগিতা বেশি। কারণ সবাই মোটামুটি বর্তমান দুনিয়াতে ইংরেজিতে কথা বলতে পারে। কিন্তু বর্তমান দুনিয়াতে কয়জন আপনার ধরেন আ জাপানিজ ভাষায় কথা বলতে পারে? হুম, বাইরে বুঝছি। খুব কম। ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া। এইজন্যই ভাষার দক্ষতা দরকার। বুঝছেন না? এই আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাইয়া আমি একটু ২ টা জিনিস নিয়ে একটু আস্ক করতে চাচ্ছিলাম। ১ম ছিল আপনি বলেছিলেন যে
কারেন্টলি একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে কি এমপ্লয়াররা আপনার সিভি সর্ট আউট, মানে ইনিশিয়াল যে sortingটা সেটা তো আপনার এআই হুম, দিয়েই করে। সো এআই হুম, যেহেতু দিয়ে করে, তার মানে দেয়ার আর সাম মার্কার্স যেগুলি ওরা চেক আউট করে সবসময়। সো ভাইয়া, হুম। মার্কার্স গুলি আপনার, আমি তো জাস্ট বসালেই হয়তো চলবে না, হয়তো একটা সার্টেন ফরম্যাট লাগবে বা এরকম কিছু, রাইট? সো কোন ফরম্যাটটা দিলে পরে ভালো হয়? কারণ আজকাল যেমন আপনার স্টুডেন্টদের সিভিতে যখন আমি দেখছি, সরি ভাই, প্লিজ বলেন ভাই। না, আমি ১ম এটা অ্যান্সার দিই, সরি টু ইন্টারাপ্ট ইউ। হ্যাঁ, ১ম এ হচ্ছে আপনি জেডিটা নিবেন, আপনি সিভিটা লিখবেন। আপনার সিভিতে কি আছে সেগুলো লিখবেন। আপনি জিডিটা নিবেন। নিয়ে নরমাল বা আপনি এখন আমাদের অনেকগুলো এআই সিস্টেম আছে। ChatGPT আছে, Grok আছে, Gemini আছে, অনেক কিছু আছে। এগুলোর মধ্যে দিয়ে বলবেন যে, "আমাকে এটার সাথে ম্যাচ করে তুমি আমাকে একটা সামারাইজ সিভি লিখে দাও।" একদম সিম্পল। ফর লিখে দিবেন। কি পয়েন্ট গুলো লিখে দিবেন। ফর AWS ইন্টারভিউ, ফর Google ইন্টারভিউ, ফর আপনার ধরেন Equinix বলেন বা ফর Netflix, YouTube, হোয়াটএভার ইট ইস। জাস্ট লিখে দিবেন। আপনাকে লিখে দিবে। একদম মাই ইজি। গুডনেস। আপনার মাথা খাটাইতে হবে না এক্ষেত্রে। ভাইয়া, দ্যাট মেক্স কিভাবে ইট সো মাচ ইজিয়ার। হ্যাঁ, কারণ এভাবে আ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানরা এভাবেই করে। কেন বললাম ভাইয়া? আমি অ্যাকচুয়ালি এই সেম সিচুয়েশন এ পড়েছি আপনার গত ২ মাস আগে। আমি আপনার হুম, এদিক ওদিকে আপনার কিছু অ্যাপ্লিকেশনস দিচ্ছিলাম। তখন আমার এটা নিয়ে খুব টেনশন হচ্ছিল যে সিন্স আজকাল অনেক কিছু এআই দিয়েই টেস্ট করা হয়। সো এআই নিশ্চয়ই কিছু মার্কার সেট আপ করবে। সার্টেন হুম, একটা লোকেশন সেট করবে কিছু। সো ওগুলি আমি কেমন করে হিট করব উইথআউট ইউজিং এআই মাইসেলফ? হুম। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। এটা অ্যাকচুয়ালিতে আ এটা একটা কোয়েশ্চেন যেটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি। বাট আমার মনে হয় না যে কেউ আপনার মতো এরকম ক্লিয়ার করে অ্যান্সার দিতে পেরেছে জিনিসটা নিয়ে ভাইয়া। যে এত সিম্পল ওয়েতে জিনিসটা একদম। আমি অফ নিজে কোর্স ভাইয়া করছি। এটা মূল কথা কি বলবো? আমি নিজেও করছি সেইম ওয়েতে। ঠিক আছে? আমি আমার সিভি আপলোড করে দিয়েছি। দেওয়ার পর আমি যদি কোথাও অ্যাপ্লিকেশন করতেছি যেমন এই যে আমি যে এখন সিবিআরই আইবিএম এ আছি। ঠিক আছে? ইয়েস। আ তো এখানে যাওয়ার আগে আমি লিখে দিছি। কি পয়েন্ট গুলো লিখে দিছি যে, "ভাই আমার সিভি এইটা, এটা জব হুম, হুম। ডেসক্রিপশন। এখন তুমি আমার সিভিটা এভাবে ম্যাচ করে তৈরি করে দাও। পিডিএফ আকারে।" এআই তৈরি করে দিচ্ছে। নরমাল, সো ভাইয়া, সিম্পল। আমি যদি ধরেন এআই দিয়ে রাইট করে সেটা যদি আমি সাবমিট করি, সেটা কোনো এআই চেকার নিয়ে কোনো সমস্যা হওয়ার কোন সমস্যা এরকম নাই। কিছু? এখানে আচ্ছা, তো আচ্ছা। আপনার পাবলিকেশনস এটা না যে আপনার পাবলিকেশন দিয়ে চেক করতে যাচ্ছে হুম, হুম। যে এটা হচ্ছে পেপারসটা হচ্ছে গিয়ে আপনি ডুপ্লিকেট করছেন কিনা বা কোথাও থেকে চুরি করে আনছেন কিনা। ইটস নট লাইক দ্যাট। আপনি এর হেল্প নিতেই পারেন। কোন সমস্যা নাই। এবং আপনি লিখে দিবেন যে আমার কি পয়েন্ট গুলো হাইলাইট করবা। যে বেসড অন দ্যা জব ডেসক্রিপশন না, বেসড অন দ্যা জেডি। সো এআই টা ওভাবে সুন্দর করে দিবে। হুম, অফ কোর্স, অফ কোর্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে এই জিনিসটা আম অনেক হেল্প করবে অ্যাকচুয়ালিতে। জাস্ট আমার নয়, মানে এটা আমি শুধুমাত্র আমার জন্যই জিজ্ঞাসা করেছিলাম। বাট এই কোয়েশ্চেনটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি রিসেন্টলি যে, "ভাইয়া এটা কি করব, ওটা কি করব?" I'm like, "ভাইয়া আমিও তো নিজে একই ঝামেলায় পড়ে আছি। When I হ্যাঁ, find an answer আমি আপনাকে অবশ্যই দেব।" সো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এরকম ক্লিয়ার স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার্স অনেক দরকার আমাদের জন্য। কারণ আপনি যে একটু একটা কথা বলেছিলেন, আমাদের যে মানে আমাদের ট্যালেন্ট আছে, এটা আমিও মানব। কিন্তু আমাদের এই যে আ গাইডেন্স এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে আপনার ওয়েটা, কোনটা হুম, সবথেকে এফিশিয়েন্ট হবে, কোনটা করলে পরে ইস দ্যা স্মার্টেস্ট ওয়ে, এটা নিয়ে আমাদের আসলে অনেক কনফিউশন থাকে। স্পেশালি আন্ডারগ্র্যাডদের এটা আমি সবচেয়ে বেশি দেখেছি আসলে। কারণ মাত্র আমরা ইউনিভার্সিটি লাইফ শেষ করে এখন জীবনে কি করব? কি অপশনস আছে? মানে এটা নিয়ে চিন্তা করতেই দেখা যায় যে অনেক দিন নষ্ট হয়ে যায়। এটা নিয়েই আসলে মাথা খারাপ হয়ে যায় একদম। সত্যি কথা বলতে। মানে দিস ইস excruciating বাট আ আপনার মতো এরকম লোকজন আপনার মতো এরকম মানে সিনিয়ররা থাকলে পরে তখন এই যে আমরা যে হেল্পটা পাচ্ছি, দিস ইস মানে মানে এইটার ভ্যালু আসলে বলার মতন না। আচ্ছা ভাই, একটা জিনিস একটু আমার জিজ্ঞাসা করার দরকার ছিল। হুম, এটা একটু হালকা একটু অন্য রকমের কোয়েশ্চেন হতে পারে। মানে ইট মাইট বি স্যাটায়ার, মানে ইট মাইট বি আ বিট স্যাটিরিক্যাল বাট ডাজন্ট ম্যাটার। আম কারেন্টলি ইউএস এরকম আমি দেখেছি যে অনেকেরই যাওয়ার ইচ্ছা হচ্ছে কোথায় যাব? ইউএসএ তে যাব। সো ইন দ্য হুম, পাস্ট ইউএসএ কিন্তু আপনার H-1B ভিসা দিয়ে আপনার অনেক ট্যালেন্টেড স্টুডেন্টস নিয়েছে। হুম। বাট কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের দেখলাম পলিসিটা কিন্তু হালকা একটু ডিফারেন্ট। তারা বোধহয় নিজেদের দেশের স্টুডেন্টদেরকে আরেকটু করার জন্য চেষ্টা করছেন। প্রায়োরিটি দিচ্ছে। হ্যাঁ। প্রায়োরিটি দিচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমরা যারা আছি, যারা আরকি
অনেকদিন ধরে আমাদের স্বপ্ন ছিল যে না বাহিরে যাব, এটা করব, ওটা করব, ওখানে চেষ্টা করব। তাদের জন্য আপনার আসলে কি একটা মানে দেখেন রেকমেন্ডেশনটা কি হবে আসলে? দেখেন ভাই, আপনাকে আগে চিন্তা করবে আপনি কি ধরনের এনভায়রনমেন্ট চান। ঠিক আছে? হুম, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমার আমার পরিবারের মিডল ইস্টে থাকার কারণে মিডল ইস্ট দেখার সৌভাগ্য হয়েছে। মিডল ইস্টে প্রচুর পরিমাণে ভারতীয়রা কাজ করে। প্রচুর, প্রচুর। মানে এটা বলার মতো না। তো ওরা সবকিছুতে টপ পজিশনে বসে আছে। আর বাঙালিরা ওখানে মেক্সিমাম আছে হচ্ছে গিয়ে ক্লিনার। যেটা ট্রু, যেটা সত্যি হুম। কথা। এখন ওরা ইচ্ছা করলে কি ইউএসএ যেতে পারতো না? যায়নি কেন? আমি ওরা যায়নি কেন? আমরা আমরা চিন্তা করি যে মিডল ইস্টে গেলেই মনে হয় আমাদেরকে লেবারি এই সেই। বাট মিডল ইস্ট দে আর পেইং দ্য গুড স্যালারি। আমাদের ফাইনাল গোলটা কি আসলে মেইনলি? ক্যারিয়ারের গতভাবে উন্নতি করা এবং একটা ভালো স্যালারি পাওয়া। যে যেন আমি এক্সাক্টলি, একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারি। এবং এক্সাক্টলি, সেই সাথে এক্সাক্টলি। যেখানেই থাকি না কেন দুনিয়াতে সেখানে যেন সিকিউরড লাইফ, সিকিউরিটি আমার এবং আমার পরিবারের। ঠিক হ্যাঁ, কিনা? অবশ্যই। আমার দেখা মতে পৃথিবীর মধ্যে সবচেয়ে সিকিউর প্লেস হচ্ছে গিয়ে মিডল ইস্ট। হুম, জাপানের তো সিকিউরিটি ভালো। সৌদি আরবে যান, খুব সুন্দর। আপনি কেউ কিচ্ছু মাটিতে একটা জিনিস পড়তে হলে কেউ নিবে না। আপনি কুয়েতে যান, নিবে না। দুবাইতে যান, নিবে না। আপনি কি জানেন বাহরাইন হচ্ছে ডাটা সেন্টারের হচ্ছে AWS এর ডাটা সেন্টার হচ্ছে গিয়ে হাব। ও মাই অথচ গুডনেস! হ্যাঁ, বাহরাইন এদের এদের এমনও আছে যে মাটির নিচে আপনার এদের ডাটা সেন্টার আছে। সমুদ্রের নিচে এদের ডাটা সেন্টার আছে। ঠিক আছে? সমুদ্রের পানির নিচে ফর কুলিং সিস্টেমের জন্য। যাই হোক। তো এখন কথা হচ্ছে এটা আমরা কয়জন জানি। আমাদের ফোকাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে আপনি যদি মানে ডেফিনিটলি আমেরিকাতে অপরচুনিটি অফকোর্স বেশি। কিন্তু একদিক দিয়ে আপনি চিন্তা করতে হবে যে আপনি ওখানে যে যদি 10 টাকা বেতন পান, আপনার ট্যাক্স দিতে হবে 6 টাকা। হুম, আর আপনি 10 টাকা যদি আপনি মিডল ইস্টে পান, আপনার কোনো ট্যাক্স নেই। তাহলে তো অবভিয়াসলি মানে অবভিয়াস সলিউশন, অবভিয়াস ঠিক চয়েস আছে? আসলে। এখন এখন আপনি মিডল ইস্টে যাচ্ছেন। এখন আমাদের সমস্যাটা কি ভাই? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। কিন্তু আমাকে তো আমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আমি মুসলমান। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি সারা নামাজের মধ্যে সূরা কালাম বলি, অনেক কিছুই বলি আরবিতে না। কিন্তু আমরা কিন্তু সেই সূরাটার মিনিংও জানি না। আমরা আরবিতে কথা বলতে শিখিনি। অথচ আমরা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু মোটামুটি প্রত্যেক মুসলিম আমরা হচ্ছে আরবিতে কিন্তু সূরা কালাম যাই হোক আমরা শিখে হুম, আসি। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু মানে শিখলেও আমরা কিন্তু মিনিং জানি না, কথাও বলতে পারি না। অথচ আপনি যদি যদি আরবিতে ভালো স্পিকিং হইতে পারেন, আপনার যদি ভালো গ্র্যাজুয়েশন থাকে, আপনি কিন্তু মিডল ইস্টে ইজিলি চাকরি পাবেন। মিডল ইস্টে আপনি বাহরাইন, UAE তে আপনার কাতারে বা এই যে আপনার যে রিসেন্টলি যে প্রজেক্ট করছে সৌদি আরবেতে নিয়মে, ঠিক হুম, আছে? এদের এখানে এক্সিলেন্ট, দে আর অফারিং এক্সিলেন্ট স্যালারি, এক্সিলেন্ট মানে সুযোগ সুবিধা মানে মানে কেন? আমি কেন এমন একটা জায়গায় যাব যেখানে প্রচুর প্রতিযোগী, ঠিক আছে? অফকোর্স আপনি আমেরিকাতে যেতেই পারেন। আমেরিকার লাইফস্টাইল আপনি হয়তো অনেকে আছে না যে আমি বিদেশে গেলাম, বিদেশে যে আমি একটু রাফ অ্যান্ড টাফ লাইফ লিড করব। আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলতেছি। এটা ম্যান টু ম্যান না পার্সোনাল অবশ্যই, অবশ্যই, ব্যাপার। অবশ্যই। আমার কাছে আমার আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি যেখানেই থাকি না কেন নির্ঝঞ্ঝাট থাকবো। হুম, বাসা থেকে বের হয়ে গেলে আমি যেন কোনো গন্ডগোলের মধ্যে না পড়ি এবং আমাকে কেউ যেন গুলি অবশ্যই, করে না মেরে ফেলে। অবশ্যই, আমেরিকাতে যেটা অবশ্যই। ম্যাক্সিমাম হয়ে থাকে। ইয়েস, রাইট? আমেরিকাতে এই মুহূর্তে আপনার পলিটিক্যাল সিচুয়েশন ইজ কোয়াইট ভলাটাইল। মানে স্পেশালি এই যে রাইট, রাইট, রাইট। কি যেন চার্লি কার্ক বোধহয় ওনার নাম ছিল। ওনার শুটিং নিয়ে যে জিনিসটা হচ্ছে এখন মানে ইটস জাস্ট স্যাড, সত্যি কথা বলতে। ইট ইজ ভেরি স্যাড হোয়াটস হ্যাপেনিং ওভার রাইট। দেয়ার। সেক্ষেত্রে আমেরিকার চেয়ে কিন্তু জার্মানিতে সুযোগ বেশি। অনেক হুম, বেশি। অবশ্যই। কিন্তু জার্মানস আর আপনি অলওয়েজ কি লুকিং জার্মান ফর নিউ ফ্রেশ মাইন্ডস। ওরা কিন্তু আপনি কি সবসময় জার্মানি এটা করেছে। আপনাকে জার্মান ভাষাটা জানতে হবে। জার্মানিতে সিকিউরিটিও ভালো। ঠিক আছে? তো আপনি আবার এপাশে ইয়াতে যান। আপনি এটা কি বলে? আ সিঙ্গাপুরে আসেন। হুম, সিঙ্গাপুরে আপনি কিন্তু ইংরেজি। সিঙ্গাপুরে হচ্ছে গিয়ে হাব, টেক হাব হচ্ছে গিয়ে সিঙ্গাপুর বর্তমানে না। চায়নাতে যদি যেতেন, আমরা অনেকেই চায়নাতে ব্যবসা করতে চাই। কিন্তু আপনি কি জানেন? বাংলাদেশে অনেক, অনেক ভালো, ভালো ছেলে আছে। যারা চায়নাতে ওদের টেক ইয়াতে আপনার হচ্ছে খুব ভালো মতো হচ্ছে আ বড় পজিশনে চাকরি করতেছে। তার অবশ্যই। একটাই মাত্র কারণ তারা চাইনিজ ভাষাটা ভালো মতো জানে। হুম,
চায়নাতে গেলে পরে চাইনিজ বা ম্যান্ডারিন যে ভাষাটা আছে সেটাই হচ্ছে সবথেকে মানে বড় অবস্টেকল। রাইট, কজ রাইট, আমার রাইট। কজ আমি মাঝখানে আপনার চায়না থেকে কিছু জিনিসপত্র ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করার একটা ছোটখাটো আর কি মানে স্টুডেন্ট লাইফে একটা হুম, এন্টারপ্রেনিউরশিপের চেষ্টা করেছিলাম। তখন নোটিস করলাম যে ওদের ওখানে আলি এক্সপ্রেস যেটা, সেখানে হুম, যে প্রাইস আর আলি বাবায় যে প্রাইস দুইটার কিন্তু দুই রকমের। সো ২ আলি রকমের। বাবা থেকে আমি যদি নিতে পারি ইটস চিপার, বাট প্রবলেম হচ্ছে আমার তখন ম্যান্ডারিন শিখতে হবে। হুম, কিন্তু আলি এক্সপ্রেস থেকে যদি আমি বাংলাদেশে আমি ট্রান্সফার মানে আমি যদি ইম্পোর্ট করি ডাইরেক্ট, খরচটা একটু বেশি, বাট আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আর নেই, কজ ওইটা পুরোপুরিভাবে ইংলিশে কাজ করে। সো রাইট। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে একটু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। ভাই হুম। এইটা কি মনে করেন আমাদের যদি ধরেন এডুকেশন সিস্টেমটা আরেকটু অন্যরকম হতো, যে আমাদের বাহিরের এই যে ভাষা শেখার যে ইয়াটা এই প্রবণতা যে আরেকটু বাড়ানো যেত, তাহলে কি মনে করেন আরেকটু ইজিয়ার হতো আমাদের জন্য বাইরের কালচারে গিয়ে ইন্টিগ্রেট হওয়ার? দেখেন ভাই, আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাষা শিক্ষা একেবারে নাই যে তা না। আপনার হুম, স্কুল থেকে আমরা কিন্তু ধর্মীয় শিক্ষা পড়ে আসি। ঠিক আছে? হুম, বাংলাদেশের প্রতিটা মুসলমান কিন্তু আরবি মিনিং না বুঝুক, কিন্তু আরবি আরবি কিন্তু বলতে পারে। সূরা কালাম বলতে পারে কিন্তু। ঠিক আছে? হুম, মিনিং না বুঝলে বলতে পারে। চেনে, অক্ষরগুলো চেনে। অবশ্যই। এই জিনিসটাকেই যদি আমরা যদি মানে ভাষাতে রূপান্তরিত করি বা আমরা যদি এটা বলে দিই আমাদের স্কুল থেকে যে ঠিক আছে, তুমি তোমাকে একটা সাবজেক্ট হিসেবে একটা ভাষা নিতে হবে। ৪-৫ টা ভাষা থাকবে যেটা ইন্ডিয়ানরা যেটা করে থাকে। ৪-৫ টা ভাষা থাকবে, তোমাকে এই ভাষাতে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো একটা। যেকোনো হুম, একটা। আচ্ছা, এটা হলে হবে কি আমাদের ছেলেগুলো তো স্কিলড, আমার ছেলেগুলো তো অনেক দক্ষ। এরা আ ক্যারিয়ারে যদি বাহিরে ক্যারিয়ার করতে চায়, হুম, সেক্ষেত্রে আরো ভালো হবে। শুধু তা কেন, আমাদের বাংলাদেশেও যদি আমরা যদি ভবিষ্যতে বড়, বড় কোম্পানিগুলো আসবে, সেক্ষেত্রেও আ তাদের সাথে যদি যখন কমিউনিকেশন করতে যাবে, নেগোসিয়েশন করতে যাবে, এম্বাসি গুলো আছে, সবগুলোতেই এই ভাষাটা খুবই দরকার। কমিউনিকেশন স্কিলটা না, আর প্রেজেন্টেশন স্কিল। হুম, আচ্ছা ভাই, স্পিকিং অফ প্রেজেন্টেশন স্কিলস, এটা নিয়ে একটা জিনিস ছিল। আম ভাইয়া সত্যি কথা বলতে আমি এআইবি বা এআইবির স্টুডেন্টদেরকে আমি মানে কিছু মিন করে বলতে চাচ্ছিলাম না। বাট হুম। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা ছিল সে না আপনার প্রেজেন্টেশন স্লাইড ডিরেক্ট দেখে পড়ার যে অভ্যাসটা, এটা কেমন করে আমরা রেমেডি করতে পারি? দেখেন, দুনিয়াতে আ আমরা কিন্তু আজ থেকে ১৫ বছর আগেও চিন্তা করতাম না যে আজকে আমাদের টেকনোলজি এই পর্যায়ে আসবে। রাইট? হুম, আমরা কিন্তু কোনো Facebook এ কোনো স্ট্যাটাস পড়ার চেয়ে আমরা কিন্তু ভিডিওটা দেখতে বেশি আগ্রহী। ঠিক হুম, আছে? তো সেম টু সেম আপনি কোন প্রেজেন্টেশন স্কিল এর জন্য আপনাকে তো পুরো প্রেজেন্টেশন স্কিল তো মানে স্লাইড বাই স্লাইড আমাকে পড়ে শোনাইতে হবে এমন কোন কথা নাই। আপনি নাম্বারটা মনে রাখবেন। নাম্বার আচ্ছা, ইস এ ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু। ১ম হুম, কথা। এবং আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন, তখন আপনি কিছু সেখানে ইনসিডেন্ট রাখবেন। ধরেন আচ্ছা, কিছু আ আপনার ধরেন উদাহরণ হিসাবে কিছু হুম, হুম, ইনসিডেন্ট থাকবেন, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম হুম, হুম, গুলো কিভাবে সলভ হয়েছে। যেমন আ এই সেম প্রবলেম সলভিং থেকেই যখন আপনি প্রেজেন্টেশনটা দিবেন, তখন আপনার প্রেজেন্টেশনটা অনেক আক্ষরিক অর্থে হুম, মিনিংফুল হবে। ঠিক আছে? অত বোরিং প্রেজেন্টেশন কেউ আপনি শুনবেও না কখনো, হয়তো হ্যাঁ ভাইয়া, মাথাতেও আসবেও না। ঠিক আছে? যখন আপনি নাম্বার উল্লেখ করবেন যে হ্যাঁ, বাংলাদেশে ১৮ কোটি লোক আছে। হুম, 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 আপনি অনেক কিছু বললেন। কিন্তু সবার মাথার মধ্যে ঢুকে গিয়েছে নাম্বারটা। বাংলাদেশে 18, ১৮ কোটি হুম, লোক আছে। আচ্ছা ৪ কোটি গরিব আছে বা এই ধরনের কিছু। হুম, হুম, বা আপনি ধরেন আ একটা প্রবলেমস দিলেন যে একটা প্রেজেন্টেশন এর মধ্যে দিলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি ইঞ্জিনিয়ারিং এর কথাই বলি। যে আমি একটা ইন্ডাস্ট্রিতে গেছিলাম, এই ধরনের প্রবলেম হইছে। এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করছি। একটা আপনি কেস স্টাডি দেখাইলেন। ঠিক আছে? কেস স্টাডি কিভাবে করবেন? আমাদের দেশে কেস স্টাডিতে আমরা একটা সামারি করি। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখতে যাই। সেখানে প্রবলেম কি, কি আছে? কি, কি আছে সেগুলো মানে অনেক কিছু লিখি। এত কিছু লেখার দরকারই নাই। যদি আমরা কি হুম, করতে পারি? আচ্ছা প্রবলেম হইছে, এটাকে সলভ করছি কিভাবে? 5 why এর মাধ্যমে। 5 why, WHY মানে ৫ টা স্টেপে আমি একদম RCA রুট কজ এনালাইসিস করে ফেলবো। যার ফলে আমার এই প্রবলেমটা রুট কজ এইটা। আমি এর কনক্লুশন এ লিখব যে এটার কারণে আমি এই প্রবলেম সলভিং এভাবে আমরা প্রবলেম সলভটা করতে পারি। এক্ষেত্রে হবে কি? মানুষ বিরক্তও হবে না। আপনাকে স্লাইড দেখেও বলতে হবে না। আপনি আপনার নিজের মতো করে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আপনি দিতে পারবেন। এটা সর্বক্ষেত্রে। লাইফের ক্ষেত্রেও সেম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এইটা এই যে আপনি যেভাবে করে সিম্পলিফাইড ভাবে বললেন এইমাত্র,
এভাবে করে সিম্পলিফাইড ভাবে আমরা যদি এটা ইউনিভার্সিটির শুরুতে আরেকটু ক্লিয়ারলি জানতে পারতাম, হয়তো আমাদের অনেকগুলি প্রেজেন্টেশনস আরো বেটার হতো আসলে। আরো চেষ্টা করতে পারতাম যে না এটা এইভাবে করে করি, ওইটা ওভাবে করে করি, ওইটা একটু ওভাবে করে করলে হয়তো বেটার। মানে এই যে ফিডব্যাকটা যে ভাইয়া, এই ফিডব্যাকটা অনেক নেসেসারি আসলে আমাদের জন্য, স্পেশালি যখন আমরা আন্ডার গ্র্যাডে পড়ছি, এরকম ধরনের ফিডব্যাক। ভাইয়া, একটা জিনিস একটু আমার একটু খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে গুগল, তারপরে এডাব্লিউএস, হুম, দুইও কোম্পানি আমি নোটিস করেছি রিসেন্টলিও না, এটা বোধহয় আরো ৩-৪ বছর আগে থেকে আমি শুনছি যে আপনার ডেটা সেন্টার পুরোপুরি সাবমার্সিবল করে ফেলছে ডিউ টু কুলিং রিজনস। সো সাবমার্সিবল করলে পরে অবভিয়াসলি আমার পানির নিচে যেহেতু আছে, আমার অলরেডি কুলিং এর এফিসিয়েন্সি অনেক বেড়ে গেল, আমার কুলিং এর কস্টটা কমে গেল। হুম। এছাড়া এটা করতে গেলে ভাইয়া মানে প্রবলেমস কি কি এক্স্যাক্টলি ফেস করে একটা কোম্পানি আচ্ছা, না ডেটা সেন্টার এরকম? যেমন গুগল যেটা করছে, গুগল একটা টেস্টিং এর মাধ্যমে ওরা একটা সাবমার্সিবল হচ্ছে ডেটা সেন্টার তৈরি করার চেষ্টা করছে। সেখানে ওদের পারফরম্যান্স খুব ভালো ছিল। টেস্টিং ছিল এটা। কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একই সাথে হচ্ছে আমার যদি নেটওয়ার্ক যদি কোনো কারণে ফেইল করে বা অন্যান্য হুম, যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সিস্টেমের তো কোনো মানে ইয়ে নেই। বলা চলে অনেস্টলি বলি এটা তো ভরসা খুব কম। যখন তখন এটা সুইচ অফ হয়ে যেতে পারে। তবে যে ব্যাপারটা হচ্ছে এখান থেকে রেমেডি হওয়ার জন্য আমরা যেটা এখন কাজ করছি এআই বেসড লিকুইড কুলিং সিস্টেম। আচ্ছা। ঠিক আছে? এই লিকুইড কুলিং সিস্টেমটা যখন আমরা ডাটা সেন্টারে যখন ইন্টিগ্রেট করার চেষ্টা করছি, এখন AWS করছে এবং আমাদের অন্যান্য কোম্পানিগুলোও এরা চেষ্টা করছে এআই বেসড লিকুইড কুলিং সিস্টেম। তো এইটা আমাদের একই সাথে কস্ট ইফেক্টিভনেস এবং এটা আমাদের পাওয়ার কনজিউম করবে এবং একই সাথে হচ্ছে আমাদের যে এফিশিয়েন্সি, যে র‍্যাকের যে আমরা যে মোটামুটি এখন যে আমাদের পাওয়ারের যে 80% আমরা কুলিং ক্যাপাসিটি ধরে থাকি, সেটা হুম। তখন আরো অনেক বেড়ে যাবে। যার ফলে আমাদের এফিশিয়েন্সিটা বাড়বে, আমরা ডাটা স্টোরেজ ক্ষমতাটাও বাড়বে। সবকিছু মিলে আমরা এখন বর্তমানে এআই বেসড লিকুইড কুলিং সিস্টেমের দিকে যাচ্ছি। এটা নতুন টেকনোলজি না। ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, এআই দিয়ে যখন আপনারা কাজ করছেন, আপনারা কোন ধরনের পয়েন্টার্স খেয়াল রাখতেছেন? মানে কোন কোন স্পেসিফিক আপনার মানে প্যারামিটারস গুলি আপনাদের এআই সিস্টেমটা মানে ট্রেন করা হয়েছে যে এই প্যারামিটারস গুলি এরকম হলে ওরকম কাজ করো, এরকম কিছু প্যারামিটারস এর কথা একটু বলতে পারবেন ভাইয়া? অবশ্যই, অবশ্যই। আমি আমি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করি, আমাদের এখানে যে ব্যাপারটা হয়, আমাদের ১ম এ ২ ব্যাপারটা মাথায় রাখতে হয়। যে আমার টোটাল ইউটিলিটি পাওয়ার আমার যেটা কত আছে, হুম, সেটা কতখানি আমার আছে এবং যেটাকে আমরা বলি আইটি কুলিং আপনার হচ্ছে আইটি লোড ক্যাপাসিটি এবং আচ্ছা। আইটি কুলিং ক্যাপাসিটি ২ টা ওকে। আছে। তো আইটি লোড ক্যাপাসিটি মানে বলতে হচ্ছে যে আমার যে সার্ভার আছে সেখানে এখানে আমার সার্ভারগুলো কতটুকু লোড নেয়ার ক্ষমতা আছে। কতটুকু লোড আছে, ফুল লোডে না। আর আইটি কুলিং ক্যাপাসিটি মানে আমার যে ওখানে কুলিং সিস্টেম গুলো আছে সেটা কতখানি হচ্ছে গিয়ে আমার ওই আইটি মানে র‍্যাক গুলোকে কতটুকু কুলিং করতে পারছে। রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এছাড়াও আমার তো হাউস সার্ভিস আছে। হাউস সার্ভিস বলতে আমার অপারেশনস রুম আছে, গার্ডস রুম আছে, আরো অনেক ধরনের ফেসিলিটিস আছে হুম, ডাটা সেন্টার। সেখানেও কিন্তু আমার পাওয়ারটা লাগছে। রাইট? সো এখন আমি আম ডাটা সেন্টারের সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে সিকিউরিটি মেইনটেইন করা। ঠিক আছে? হুম, এটা সব দিক দিয়ে পাওয়ার সিকিউরিটি, কুলিং সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি সবকিছু। তো দেখা যায় কি অনেক সময় যে আমার ১০০ টা র‍্যাক আছে। ১০০ টা র‍্যাকের মধ্যে ধরা যাক ১০ টা করে র‍্যাক ৫ টা আ ইয়েতে আছে, রোতে আছে। তো দেখা গেল ১০০ টা র‍্যাকের মধ্যে আমার হচ্ছে আ ওটা কি বলে? আ আ সরি ১০ টা র‍্যাক ১০ টা রোতে আছে। অ্যা দেখা গেল কিছু রোতে কিছু র‍্যাকে হচ্ছে আ ডিসমেন্টাল করা হইছে বা কোনো কারণে র‍্যাক আছে, সার্ভার নাই বা হুম। ইয়ে বা মেইনটেনেন্স করা হচ্ছে ওই সময় র্যাকটাকে। মেইনটেন্স করা হচ্ছে বা অনেক কিছু হুম, করা হচ্ছে। সেই সময় আমি কি হচ্ছে আ এয়ার কন্ডিশনিং সিস্টেম কি বন্ধ করে দিব? তা তো না। আমাকে তো না। হচ্ছে এই ব্যাপারে হট জাস্ট আইল ওই র‍্যাকটার জন্য দরকার পড়ছে না। বাট আশেপাশে যা আছে সেগুলির জন্য তো আমার লাগতেছে কিন্তু ওই সময়। এট দ্যা সেম টাইম কিন্তু আমার কিন্তু সেখানে কিন্তু যেহেতু ওখানে আইটি লোড একটু কমে গেছে, যেহেতু হুম। র‍্যাকের লোড নাই, সেহেতু সেখানে কিন্তু হট আইলে কিন্তু আমার কিন্তু যে হিট যেটা জেনারেট হচ্ছে সেটাও কিন্তু কমে গেছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা যদি কমে যায়, তাহলে আমরা কি করতেছি? তখন কিন্তু সেই এলাকাটা স্পেসিফিক ওই এলাকাটাতে কিন্তু আমার কিন্তু অতটা কুলিং সিস্টেমের কিন্তু অতটা এয়ার ফ্লো কিন্তু লাগতেছে না। তার মানে কি? হ্যাঁ। আমার এনার্জি কম লাগতেছে। সো আমি ওই এরিয়াটাতে এনার্জি একটু কম দিয়ে দিলাম তখনের জন্য।
এখন আমার রাইট? কি হচ্ছে? আমার কিন্তু পাওয়ারটা সেভ হইল। হুম, হুম, হুম। ঠিক আছে? এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে আমার আ দেখা যাচ্ছে যে রাত্রেবেলা আমার করিডোরে লাইট গুলো জ্বলছে। রাইট? কেউ নাই। লাইট গুলো জ্বলতেছে। তো এটা হুম, দরকার হুম। তো নাই। সেক্ষেত্রে এক্সাক্টলি। অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে যেখানে য যে সময় যতটুকু পাওয়ার দরকার বা যে সময় যতটুকু কুলিং সিস্টেমের আমার যে এয়ার ফ্লো বা আমার এয়ার কন্ডিশনিং সিস্টেম চালাবে বা আমাদের হচ্ছে ওটা কি বলে উইন্টার এর সময় এক ধরনের সামার এর সামার সময় মানে সিজনাল চেঞ্জেস এর জন্য যে আমাদের যে পাওয়ার রিকোয়ারমেন্টস এর চেঞ্জেস গুলি রাইট, যে রাইট। পাওয়ার হ্যাঁ, রিকোয়ারমেন্টস আছে এবং কুলিং সিস্টেমটা কিন্তু চেঞ্জ আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের হিউমিডিফায়ার মানে ময়েশ্চারাইজার যেন ঠিক থাকে। তারপর হচ্ছে আপনার ওটা কি বলে? আ আমাদের দেশে তো আ মনসুন এরিয়া আমাদের হচ্ছে ওটা কি করে? এই আপনার বর্ষাকালে। বর্ষাকালে বর্ষ কিন্তু আমাদের বর্ষাকালে কিন্তু একদম হিউমিডিটি বহুত এখানে সেক্টর গুলো আছে। এআই করে কি সেগুলো আপনার রিয়াল টাইম ডাটা গুলা সে ক্যালকুলেট করে সেভাবে সেন্ট্রালি বিএমএস এর মাধ্যমে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে হয় কি যে আমার যেখানে ২০ টা ইঞ্জিনিয়ার লাগতো এগুলো দেখাশোনা করার জন্য বা কোথাও ইয়ে করার জন্য সেটা এআই করতেছে এবং ২০ টি ইঞ্জিনিয়ারের জায়গায় সেখানে আমার মাত্র ৬-৭ জন দিয়ে আমি কভার করতে পারছি। কস্ট সেভিং এবং র‍্যাপিড রেসপন্স এবং এফিশিয়েন্সি বৃদ্ধি করে। হ্যাঁ, একটা সার্ভার মানে সেটআপের জন্য এফিশিয়েন্সি হচ্ছে গিয়ে সবথেকে ইম্পোর্টেন্ট প্যারামিটার আই এম গেসিং, রাইট? হুম। বিকজ আমি যত এফিশিয়েন্টলি আমি ওখানে কাজ করতে পারবো আমার কোম্পানির জন্য তত বেটার। বিকজ হুম, সরি। আপনাকে তো হচ্ছে এফিশিয়েন্সি তো মেক সিউর করতে হবে। আসলে ডাটা সেন্টারটা আসলে কি? আমি একটা বাসা তৈরি করছি। এই হুম, বাসার মধ্যে আমি এখন ভাড়াটিয়া তুলছি। আমি যদি একদম সিম্পল কথা চিন্তা করি। এখন ভাড়াটিয়া তুলে দিয়েছি। এখন ভাড়াটিয়াটার জন্য আমি পাওয়ার দিয়েছি। তার এয়ার কন্ডিশনিং সিস্টেম দিয়েছি। ওয়েল ফার্নিশড বাসা না। এখন ভাড়াটিয়া সেখানে থাকবে। তো ভাড়াটিয়া যদি থাকে সে বাসায় যেন চুরি না হয় এজন্য আমার সিকিউরিটি দরকার। ঠিক আছে? ভাড়াটিয়া যেন ভালো থাকে। তার জন্য আমার যেন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, নেটওয়ার্ক সিস্টেম, কুলিং সিস্টেম যেন ভালো থাকে। এই জিনিসগুলো আমাকে হচ্ছে গিয়ে মেক সিউর করতে হবে। কিভাবে? এইগুলো করার ফলে আমি যেটা করব সেটা হচ্ছে আ আমি আমার কাস্টমারের যে আর্ন ট্রাস্ট ব্যাপারটা যেটা আছে সেটা গেইন করব। তো এট দ্যা সেম টাইম আপনার কথাতে যেটা বলি যে আইটি র‍্যাক গুলোতে আমাদের যদি পিইউই ডাটা সেন্টারের যে এফিশিয়েন্সি ক্ষমতা সেটা হচ্ছে পিইউই। আমার পিইউই যত কম থাকবে তত ডাটা সেন্টার ভালো থাকবে। তত ডাটা আচ্ছা। সেন্টার এফিশিয়েন্ট হবে, তত ডাটা সেন্টার আপনার হচ্ছে প্রফিটেবল হবে। পিইউই বেশি থাকলে খরচও বেশি হবে, আপনার এফিশিয়েন্সির মাত্রাও কমে যাবে। হুম। আচ্ছা ভাইয়া, রিসেন্টলি আপনার এই যে আমাদের যে ইন্টিগ্রেশন অফ এআই, আমরা এখন কিন্তু প্রায় সবকিছুতেই এআই ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। হুম। সো এটার সাথে ধরেন আপনার সিকিউরিটির যে কনসার্নটা, তারপরে প্রিভেসির যে কনসার্নস গুলি, হুম। এগুলি কেমন করে আপনার মানে এগুলি নিয়ে আপনার মতামতটা কি আসলে? দেখেন আমি মেশিনকে যা শিখাবো, মেশিন কিন্তু তাই শিখবে। ঠিক আছে? এআই ইস নাথিং বাট সাম লজিক। আমরা যদি হুম, পিএলসি করে থাকি, পিএলসি তে কিন্তু আমরা কিছু লজিক দিয়ে কিন্তু আমরা সেই কমান্ডটাই কিন্তু প্রম্পট করার চেষ্টা করি। ঠিক আছে? এআই তে যেটা করি, আমি তাদেরকে কিছু লজিক শিখাই দেই এবং তাকে বলি যে তুমি এটা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিবা। কিন্তু তাকে আমি মানে অনেকটা হচ্ছে এরকম যে আমি একটা গরুকে মাঠে চড়াইতে দিছি, গরুর গলায় দড়ি দিছি। দিয়ে একটা লম্বা দড়ির সাথে একটা খুঁটির সাথে গরুটা আমি আটকায় রাখছি। এখন গরু হুম, ঘাস খাচ্ছে। ইট হ্যাজ বাউন্ডারি। আমরা যদি বলি যে এটা বাউন্ডারি ছাড়া, না, এটা বাউন্ডারি ছাড়া না। ইট হ্যাজ এ বাউন্ডারি। আমি তাকে চিন্তা করার সুযোগ দিয়েছি, মানে কাজ করার ক্ষমতা দিয়েছি। কিন্তু সেটা আমি যতটুকু চাই সেই লেভেলে দিয়েছি। নট বিয়ন্ড লিমিটেশনস। অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে এটা এই কোয়েশ্চেনটা আমি আসলে আস্ক করার কারণটা ছিল কি এরকম আ এই কোয়েশ্চেনটা বা মানে সাম ভ্যারিয়েশন অফ দিস কোয়েশ্চেন এটা হুম, যতবার এআই নিয়ে কোনো প্রজেক্ট বা এআই নিয়ে কোনো কাজ করছি, হুম, ততবারই দেখছি যে কেউ না কেউ এটা আস্ক করতেছে। অ্যান্ড টু বি পারফেক্টলি অনেস্ট ভাইয়া, মানে যেহেতু ট্রিপল ই ব্যাকগ্রাউন্ডের আমার আসলে ডেটা প্রিভেসি নিয়ে আমার আসলে এক্সপেরিয়েন্সটা খুবই কম। আমি চেষ্টা করছি এটা নিয়ে আরেকটু বেটার করতে ফর দ্য টাইম বিং। বাট স্টিল হুম। মানে ওর কারণে আমার একটু জানার ইচ্ছে যে ফ্রম আ পারসন হু ইজ ওয়েল অ্যাকমপ্লিশড ইন দিস এরিয়া, তার কি মতামত আসলে এটা নিয়ে? আপনি দেখেন এআই তো কাজ করে ডাটার উপরে। হ্যাঁ, অবশ্যই। ডাটার উপরে এবং তাকে অ্যাক্সেস দেওয়া হয় যে ইন্টারনেট সোর্স থেকে তাকে ডাটার উপরে। হুম, হুম, আপনি একটা জিনিস চিন্তা করেন। ধরেন আমি একটা এআই কে ডিসিশন নিতে দিলাম যে তুমি এটা কাজ করো। কিন্তু আমি এমন একটা কাজ করছি আরেকদিকে আ
ধরেন আমি একটা বাড়ি বানাইছি। হুম, সে বাড়ির কোনো ছবি বা সে বাড়ির কোনো ডকুমেন্টস, সে বাড়ির কোনো কিছুই আমি ইঞ্জিনিয়ারিং যেগুলো ব্যাপার আছে সেগুলো আমি ইন্টারনেটে দেই নাই। ইভেন আমি যে এআইটা বানাইছি সেখানেও আমি এই বাড়ির সম্বন্ধে কোনো কিছু ডেটা ওখানে দিই নাই। এরপর আমি এআইকে বলছি যে, "তুমি একটা এইরকম সিচুয়েশন তুমি একটা বাড়ি বানাও তো তুমি একটা" সে কিন্তু চেষ্টা করবে। কিন্তু আমি যেটা তৈরি করছি সেক্ষেত্রে যেহেতু তার কোনো ডেটা সোর্স নাই, আমাকে তো হুম। তাকে তো ডেটা এনালাইসিস করতে হবে না? এনালাইসিস করার পর একটা ডিসিশন মেকিং হয়। সে সেহেতু সে সেটা তখন কিন্তু এটা করতে তার কিন্তু প্রবলেমেটিক তৈরি হবে। এরর দেখাবে। হুম, অবশ্যই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ডেটা এনালাইসিস করাটা সবচেয়ে বড় ব্যাপার। হুম, ভাইয়া আরেকটা জিনিস ছিল। রিসেন্টলি আপনার এই যে যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস, তারপরে আপনার অস্ট্রেলিয়ার এবিসি নিউজ, তারা যেমন আপনার এই যে এআই কোম্পানিগুলি যে আছে, যেমন আপনার মেটা, তারপরে হচ্ছে গিয়ে আপনার এক্সএআই, তারপরে হচ্ছে গিয়ে ওপেন এআই, তাদের সাথে যে এই যে লিগাল ব্যাটেলস গুলি যে করছে, আপনার রেজ করছে যে আপনার তাদের যে আপনার পাবলিকেশনস গুলি সেগুলির ডেটা নিয়ে কোনো পারমিশন ছাড়া এটসেট্রা, এটসেট্রা যে ট্রেন করানো হচ্ছে, এটা নিয়ে আপনার কি মতামত হতে পারে ভাই অ্যাকচুয়ালি? দেখেন সবকিছুর একটা লিগ্যাল ডকুমেন্টেশন থাকা দরকার। হুম, ঠিক আছে? আপনি আপনি অথেন্টিসিটি আমরা যে ধরেন পেপার পাবলিশিং এর কথাই বলি, হুম, হুম, সেক্ষেত্রে আমরা কেন এটা চেক করি? চেক করি কারণ হচ্ছে যে আপনি যে এফোর্টটা দিয়েছেন সেটার যেন যথাযথ মূল্যায়ন হয়। ঠিক আছে? আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা দেশেরই এআই এর প্রতি একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন তৈরি করা দরকার। সেটা আপ টু কতটুকু লেভেলে। আমি আমি যদি সেখানে যদি বলে দেই আ যে এইটা যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে এখানে আমাকে রেভিনিউ শেয়ার করতে হবে বা এট লিস্ট আমাকে যে এটার যে আ কপিরাইট বা এটার যে একটা অথেন্টিসিটি এটা আমার নামটা পাবলিশ করতে হবে। হুম, এছাড়া তো আমি তো আপনার কাজ তো চুরি করে নিতেই পারি। ঠিক না? তো এটা তো ঠিক না। এটা তো আমাদের অবশ্যই, অবশ্যই। ক্রিয়েটিভিটি যারা ক বা ক্রিয়ে মানে ক্রিয়েটিভ যারা লোক আছে তাদের হুম, প্রতি হুম, অবিচার করা। ক্রিয়েটিভ লোক মানে এই না যে তাকে পেইন্টার হতে হবে শুধুমাত্র। একজন ইঞ্জিনিয়ারও কিন্তু ক্রিয়েটিভ লোক। ঠিক অবশ্যই আছে? ভাইয়া। এটাই আরকি। আচ্ছা ভাইয়া, আমি একটু ২ টা মিনিট একটু আপনার কাছ থেকে সময় নিতে চাচ্ছিলাম। মিটে আসলে ইউজ করতেছি তো ভাইয়া, ১ ঘন্টার একটা লিমিট দেওয়া আছে। আপনাকে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। ওটাতে যদি আপনি একটু জয়েন করতে পারতেন ভাইয়া, প্লিজ, এটাকে ক্লোজ করে। প্লিজ, প্লিজ, অবশ্যই। থ্যাংক ইউ সো প্লিজ। মাচ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, সো উই আর ব্যাক। আম আসলে ভাইয়া এখন একটু আপনার পার্সোনাল কিছু কোয়েশ্চেনস ছিল কিছু স্টুডেন্টদের থেকে। সেগুলো একটু আমি একটু আস্ক করতে চাচ্ছিলাম। Um, how do you approach leading technical terms in rapidly changing tech environment? Technical teams, sorry. আচ্ছা, এটা তো বেস্ট করে যে কখন কোনটা রিকোয়ারমেন্ট আমার কাছে আসে। হুম, হুম, ঠিক আছে? আপনি ধরেন আম আচ্ছা, এটা আপনি যদি আমি যখন কর্পোরেট জগতে কাজ করি, তখন আমার কাছে যে অ্যাসাইনমেন্টটা আসে, হুম। তখন আমি সেই হিসাবে আমি স্টেপসটা নিই। সেটা বিভিন্ন ধরনের আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। ডকুমেন্টেশন ফলো করি। আ প্রিভিয়াস কেসগুলো দেখি এগুলো। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে শুধুমাত্র আপনার সাহস। আর আচ্ছা। ডোন্ট ফিল হেজিটেশন। আপনার হুম, কোন হেজিটেশন মানে হেজিটেট ফিল করা যাবে না। কে কি মনে করলো? দুনিয়াতে কে কি মনে করলো তার কোন ভ্যালু নেই। honestly বলি। আমি একটা কথা বলি আপনাকে। অবশ্যই। আমি যখন আ এআইবি থেকে যখন গ্র্যাজুয়েশন করি, তো আমার ১ম ক্যারিয়ার ছিল আমি আসলে ইন্টার্নশিপ করেছি গ্রামীণফোনে। তো গ্রামীণফোনে যখন আমি ইন্টার্নশিপ করতে যাই, তখন হচ্ছে যে আমি আ আরো অনেকের সাথেই হচ্ছে পরীক্ষা দিচ্ছিলাম। ইন্টার্নশিপের জন্য একটা ইন্টারভিউ ডাকে। তো টোটাল মনে হয় ১৭ জন ছিল আমি যতদূর মনে করি। তো গ্রামীণফোনের নাম কেন উল্লেখ করলাম? কারণ আছে এখানে। তো আমাদের যখন আ মানে ওটা কি বলে? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হয়, তখন আমি দেখলাম যে ওখানে বুয়েটের একজনও ছিল, রুয়েটের একজন ছিল, নর্থ সাউথ এর একজন আর আমি ছিলাম। আচ্ছা। তো আমরা ৪ জন সিলেক্টেড হইছি। তো আমাদেরকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হয়, তখন দেখা গেল যে আ ওই বুয়েটের এবং রুয়েটের যে ছেলেটা ছিল, তারা মান্থলি ৳৩,০০০ করে রিমুনারেশন পাইছে। আ মানে
সেখানে আমি এবং নর্সাউথের ওই মেয়েটা আমাদেরকে কোনো সম্মানই দেওয়া হয় নাই। এরকম ধরনের ডিসক্রিমিনেশন এর কারণ ভাইয়া? আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। হ্যাঁ, দিস ইস দ্য ফ্যাক্ট। আমার কাছে এখনো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে। আমি রেখে দিয়েছি। তো হুম। ফ্যাক্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আ এই যে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি আমাদের যে আ আমাদের যে আশেপাশের লোকদের যে এক ধরনের বিতৃষ্ণা আছে হ্যাঁ ভাইয়া। বা এটা এটা খুবই ক্লিয়ার আছে। মানে এটা মানে এক্সট্রিমলি ক্লিয়ারলি এটা বুঝায় মানুষ আমাদেরকে। রাইট, রাইট বিতৃষ্ণা আছে বা আমাদের ধরেন একটা চিন্তাভাবনা করে থাকে যে হুম। আমরা আসলেই ক্যাপাবল কিনা বা কিন্তু এটা কেউ মানে চিন্তা করে না যে একটা ছেলে বা একটা মেয়ে তার এসএসসি, এইচএসসির পর তার যদি ডিজায়ার্ড সাবজেক্ট যদি সে না পায়, তাহলে কিন্তু সে তার তার আ ইচ্ছা মতো কিন্তু এখানে একটা সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারতেছে। এর ভিতরে কিন্তু আমার সময় কিন্তু আমাকে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়েই ভর্তি হইতেছে। আমাকে কেউ একটা বলে নাই যে, "তুমি আসো কালকে ভর্তি হয়ে যাও।" ইটস নট লাইক দ্যাট ওয়ে হ্যাঁ? তো এই ব্যাপারটা হচ্ছে যে তারপরেও কিন্তু আমি কিন্তু গ্রামীণফোনে ছিলাম। ইন্টার্নশিপ করেছি ৪ মাস। ঠিক আছে? আমি প্রতিদিন অফিসে যেতাম। আমার ওখানে ভাই ছিল, তামজিৎ ভাই। উনি আমার সুপারভাইজার ছিলেন। যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট ভালো মানুষ। উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। উনি জানতো যে আমার এখানে কোনো রিমুনারেশন নাই। সো মাঝে, মাঝে উনি আমাকে হচ্ছে ক্যাফেতে নিয়ে যেয়ে দুপুরে লাঞ্চ করাতো। তো আমি এই জিনিসটা আমি আমার লাইফে ১ম শিক্ষা। সেটা হুম, কি? ব্র্যান্ডিং। আমি আমি আপনাকে একটা কথা বলি। আমি সেই সময় যতটুকু পারছি গ্রামীণফোন থেকে নেয়ার চেষ্টা করছি। যতটুকু পারছি। আমার সেই নোটবুক, আমার সেই আ কাজের যে সকল প্রজেক্ট তখন করেছিলাম যে BlackBerry র একটা প্রজেক্ট ছিল, আরো অনেক কিছু ছিল। তো সেই সময়টাতে আ আমি সেই নোটবুক গুলো আমি এখনো রেখে দিয়েছি যে এবং সেগুলো আমাকেও যথেষ্ট হেল্প করে না। তো আমার তখন মনে হয়েছে যে সেই সময়টা যদি আমি যদি ব্যাক করে চলে আসতাম যে ঠিক আছে আমাকে দেয়নি, তোমরা আমার সাথে ডিসক্রিমিনেট করছো। তাহলে ঠিক আছে। আমি আমি হচ্ছে ওকে ফাইন। আ আমি তাহলে থাকলাম না। চলে আসলাম। তো আমি না আমি এই জিনিসটা সাহসের সাথে আমি মানে পরিস্থিতি না, পরিস্থিতি আমি সাহসের সাথে আমি এটাকে ট্যাকেল করার চেষ্টা করছি। একদম। তো হুম, এবং আমার কাছে মনে হইছে ঠিক আছে। আ তারা আমাকে একটা যাই হোক তারা তো আমাকে একটা সুযোগ দিয়েছে না? যে সেটা প্রুফ করার। এবং I proved that at that time. সো আ তখন আমার মনে হইছে যে বাংলাদেশের ক্ষেত্রে ব্র্যান্ড জিনিসটা অনেক বড়। আজকে যে ইন্টারভিউ নিচ্ছি, আপনি নিচ্ছেন। আমার ব্যাচের অনেকে আছে বাংলাদেশে আ ভালো, ভালো ব্যাংকে, ভালো, ভালো প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি করে। কই আপনি তো তাদের ইন্টারভিউ নেননি। আমারটা কেন নিছেন? হুম। হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডিং। আমি AWS এ চাকরি করছি, আমি এয়ারটেল এ চাকরি করছি, আমি এখন এক্সাক্টলি, IBM, CBRN এ ব্র্যান্ডিং। সবাই এক্সাক্টলি। ব্র্যান্ড, সবাই ব্র্যান্ড পছন্দ করে। ঠিক আছে? হ্যাঁ, এটা একদম ঠিক। আপনি যতই বলেন টয়োটা খুব রিলায়েবল কার। কিন্তু দিন শেষে আপনার টয়োটার পাশ দিয়ে যখন একটা মার্সিডিজ যায় তখন মার্সিডিসটাই চোখ ওটার দিকেই যাবে। সো ব্র্যান্ডিং একটা বড় একটা ব্যাপার। তো আমি মনে করি ব্র্যান্ডিংটা তৈরি করা উচিত নিজেই নিজেকে। আমি ব্র্যান্ড। আল্লাহ আমারে দুনিয়াতে একটাই পাঠাইছে। I am the brand. দুনিয়াতে ভাই একটা কথা মনে রাখবেন। দুনিয়াতে সেকেন্ড হওয়ার কোন সুযোগ নাই। সেকেন্ড হওয়া হুম, মানে আপনি অপরকে সুযোগ করে দিলেন। বুঝতে পেরেছি ভাইয়া। আপনি একটা কর্পোরেট জগতে অ্যাপ্রোচ করবেন। আপনি যদি বলেন যে দেখেন এরা আপনি ধরেন Google এ যাচ্ছেন। একটাই পোস্ট। সারা দুনিয়া থেকে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করবে। আপনার মাথার মধ্যে থাকবে ওই পোস্টটা আমার জন্যই তৈরি হইছে। আপনি এটা অ্যাপ্রোচ করবেন। আপনার হুম, নিজের তার আগে নিজেকে তৈরি করে নিবেন। ঠিক আছে? সেটা আমি এখন চাকরি করি এখানে। তো আপনার কি ধারণা? আমাকে হচ্ছে এখানে যখন সিবিআইডি, আইবিএম এ যখন আমি আসছি, তখন কি আমাকে তারা ব্যাকগ্রাউন্ড চেক করেনি? তারা ব্যাকগ্রাউন্ড চেক করছে। They checked everything অবশ্যই। ঠিক আছে? তো তারা যখন চেক করছে, তারাও কিন্তু এটা কিন্তু biased হুম, যে আমি এই কোম্পানি গুলোতে চাকরি করে আসছি। তার মানে he knows something
বুঝতে পেরেছি। কি জানি, কি পারি না পারি সেটা পরের কথা। বাংলা একটা কথা আছে, "আগে দর্শনদারি পরে গুণ বিচারি।" ইটস ট্রু, ইটস ট্রু। আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আপনি যখন একটা জায়গায় পৌঁছাতে চাইবেন, আপনাকে নিজেকে ব্র্যান্ড করতে হবে। আপনি একটা ব্র্যান্ড। হুম, আপনার মনে হবে যে দুনিয়াতে যদি একটা কেউ থাকে, সেটা আমি আছি। আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমাকে একটা ব্র্যান্ড তৈরি হইছে। আমিই ব্র্যান্ড। আমি আবারও বলি, দুনিয়াতে কিন্তু সেকেন্ড হওয়ার কোন সুযোগ নাই ভাই। আপনি যখনই মনে করবেন যে না সে ভালো স্টুডেন্ট, দুনিয়াতে কেউ কখনো ভালো স্টুডেন্ট হয় না। এটা I do believe। দুনিয়াতে কেউ কখনো ভালো স্টুডেন্ট না। দুনিয়াতে কারো মাথা হচ্ছে গিয়ে ভালো করে আল্লাহ পাক পাঠায় নাই। সবার মাথাই সেম। আপনি পরিশ্রম করবেন, you will get the result। আপনি অবশ্যই। পরিশ্রম করবেন না, আপনার রেজাল্ট তো ভাই ভালো আসবে না। আচ্ছা ভাইয়া, একটা জিনিস ছিল। এইটা আমি আমার পার্সোনাল লাইফে আমি এটা নোটিস করেছি। আমি অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের সাথে একটা কম্প্যারিজন নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার এক ফ্রেন্ড আছে, তার সিজিপিএ খুব বেশি একটা ভালো না ভাইয়া। এটা আমি হুম, বলব একদম ডিরেক্টলি। হি শুড রিয়ালি ওয়ার্ক অন ইট। বাট হুম, দ্যাট ডাজন্ট মিন ভাইয়া যে ছেলে কিছু জানে না। ছেলে যা জানে আম এবং যা তার এক্সপেরিয়েন্স আছে এবং হুম, সে যা করে দেখাতে পারে, দ্যাট ইজ হুম, সামথিং এলস। মানে দ্যাট ইজ অ্যাডমায়ারেবল। মানে আমরা এরকম সিচুয়েশন আছে যে আমরা জাস্ট তাকিয়ে থাকি ওর দিকে, যে ও এটা শেষ করতে পেরেছে। মানে এখন ভাই আমার ওর জন্য একটা জিনিস আমার শুধুমাত্র ভয় লাগে। হুম, সেটা হচ্ছে গিয়ে এটা ভাইয়া, এই যে যে আমাদের দেশের যে একটা প্রেজুডিস, এই যে হুম, প্রথমত হচ্ছে কি আপনি যেটা বলেছিলেন, এই যে আপনার কি আহ, এই প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি। হুম, আর দ্বিতীয় আরেকটা আমি নোটিস করেছি রিসেন্টলি, সেটা হচ্ছে সিজিপিএ। হুম। এই দুটার থেকে ওভারকাম করার জন্য এই যে আমার যে ফ্রেন্ড আছে তার জন্য আপনার কি মানে দেখেন, একটা ইয়া থাকতে পারে ভাইয়া, যে হুম, কেমন করে সে তাকে নিজেকে একটা মানে আই নো হি ক্যান ডু ইট, হুম, and I really do hope যে he does because he deserves it. হুম, But ওর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে কি হি ইজ ওয়ে টু হাম্বল। মানে যখন একটা অপরচুনিটি আসে হুম। তখন আমি নোটিস করেছি আপনি যেটা বললেন ভাইয়া, যে ও আমার থেকে ভালো, তাই ও যেটা পারবে আমি হয়তো ওইটা পারবো না, এই জিনিসটা ওর মধ্যে অনেক কাজ করে। এরকম একজন স্টুডেন্টের জন্য সামনে আগানোর জন্য আপনি কি রেকমেন্ডেশনস দেবেন? ওকে বলবেন ভাই শোনো, তুমি তোমার যখন খিদা লাগে তখন তোমার পেটের মধ্যে কিন্তু তোমারই কিন্তু হাত দিয়ে কিন্তু খাবার ঢুকাইতে হয়। দুনিয়াতে আর কেউ এই কাজটা করতে পারবে না। তোমাকেই খাইতে হবে। তোমার মুখ দিয়েই ঢুকবে। আর কিন্তু কেউ করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, সিজিপিএ এর যখন কথা আসে, তখন আমি বলি আমার ইউনিভার্সিটির আমার ক্লাসমেটের তুলনায় আমার সিজিপিএ অনেক কম ছিল। যেটা সত্যি। ইটস ট্রু। হ্যাঁ? কিন্তু আমি কিন্তু এখন একটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আসছি। অবশ্যই ভাইয়া। তার কারণটা হচ্ছে যে আমি ১ম থেকেই আমি চিন্তা করছি যে আমি যেটা জানবো, যেটা শিখবো, সেটা একদম ডেপথ এ যেয়ে শিখবো। ঠিক আছে? একদম ক্লিয়ার নলেজ থাকবে। অবশ্যই। আমার হয়তো ইকোনমিক্স এ গ্রেড কম ছিল। আমার হয়তো স্ট্যাটিস্টিকস এ গ্রেড কম ছিল। কিন্তু আমার পাওয়ার সিস্টেম এনালাইসিস এ প্লাস ছিল। তো তো এটা কিছু থাকে, ব্যাপার থাকে। তো আমি যেটা মনে করি যে আ ওই যে ১ম এ যেটা বললাম, সেটা হচ্ছে আপনার যে বন্ধুর কথা বলছি, তার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স আছে। দুনিয়াতে মানুষ পারবে এমন কোন কাজ নাই ভাই। হুম? আমার এক বন্ধু আছে, তার একটা ছোট্ট একটা কথা শেয়ার করি। সে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের মাধ্যমে আমার একটা স্প্যানিশ বন্ধু, সে হচ্ছে আ রাশিয়া ভ্রমণ করতে গেছে। এটা একটা আচ্ছা। প্যাকেজ। ১২ দিন না ১৩ দিনের একটা প্যাকেজ থাকে। সে এখন ট্রেন থেকে নামছে। মানে ট্রেনটা মাঝে, মাঝে জায়গায় থামে। বলে যে আবার আসবা। তো সে একটা ট্রেন থেকে নামছে, ট্রেন চলে গেছে। ট্রেনের মধ্যে তার ব্যাগ, পাসপোর্ট, টাকা-পয়সা সব ছিল। তো ও মাই গড! একটু জায়গায় গেছে। সে এমন জায়গায় ছিল, এর মধ্যে তুষারঝড় শুরু হইছে। সে আমাদেরকে বলে যে, "আমি ২ টা দিন উম সারভাইভ করে গেছি। ২ টা মাই দিন পর গুডনেস! রেস্কিউ করা হইছে।" তুষারঝড়ের মধ্যে সে ছিল। তার আ মানে ঠান্ডায় তার হাত-পা জমে একদম ফ্রস্ট হয়ে গেছিল। কোল্ড ফ্রস্ট যেটা হয়েছিল সেটা। অনেক কিছু হয়েছিল। কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা ছিল যে, "আমি বেঁচে আছি, বেঁচে থাকবো।" সে বেঁচে ছিল। সে বরফ খাইছে।
একে তো ঠান্ডা তার মধ্যে আবার বরফ খাইছে। হ্যাঁ, তো যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ চাইলে সবকিছু পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের মধ্যে থেকে কনফিডেন্সটা হারানো যাবে না। আর কোন কিছু প্ল্যান করলে সেই প্ল্যানের যেন সাবস্টিটিউট থাকে। প্ল্যান A যদি কাজ না করে প্ল্যান B, B না করলে C, C না করলে তো প্ল্যান D তো অবশ্যই কাজ করবে। আপনি একটা জিনিসকে বিভিন্নভাবে চিন্তা করবেন। তাহলে বুঝবেন যে প্রস কনস কোনটা, আমাকে কি করতে হবে। সে একটা ব্যাপারে ভালো হতেই পারে। অফ কোর্স আমি আরেকটা ব্যাপারে ভালো। আমি সেটা নিয়ে কাজ করি। ঠিক অফ আছে? কোর্স। কখনোই যদি কেউ যদি কারো সাথে যেমন পার্সোনালি আমি আমার গ্রামীণফোনের এই ইনসিডেন্ট এর পর আমি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করাই ছেড়ে দিছি। এতে হয় কি? কম্পেয়ার করলে নিজের কাছেও খারাপ লাগে। যে আরে আমি তো ক্যাপাবল না। আমি তো এই, আমি সেই। ও এত ভালো রেজাল্ট করছে। আমি কেন এত পিছিয়ে আছি? বা ও এত ভালো ইউনিভার্সিটিতে পড়ছে। আমি কেন এত পিছিয়ে আছি? এতে মনের মধ্যে খারাপ লাগে। নিজের কনফিডেন্সটা ডাউন করে। তার চেয়ে বরং আমি আজকে এবিসিডি শিখছি, কালকে ইএফজিএইচ শিখছি। তার মানে কি? গতকালের চেয়ে আজকে আমার উন্নতি হইছে। হুম? আই এম ডুইং মাই বেটার, বেস্ট। না? তো যে ব্যাপারটা হচ্ছে যে আমি এটাই বলব আপনার বন্ধুর উদ্দেশ্যে যে কনফিডেন্স কোনোভাবেই ডাউন করা যাবে না। সে যদি আমি হুম, মরেও যাই, অবশ্যই। কনফিডেন্স ডাউন করা যাবে না। কনফিডেন্স ডাউন করা মানেই হচ্ছে আপনি ডাউন হয়ে গেলেন। আমি এই প্রেক্ষিতে একটা কথা বলি। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, হুম, তাহলে দুনিয়ার কাউকে ভালোবাসতে পারবেন না ভাই। অফ কোর্স। হুম? এটাই। আচ্ছা ভাইয়া, এইটার in relation to this একটা কোয়েশ্চেন পেলাম এইমাত্র। হুম। Was there any moment in your career when you felt you should have done something earlier in your career or student life? If yes, then enlighten us with those thoughts and steps you have taken to improve in that area. না, আমি কিছুই করিনি স্টুডেন্ট লাইফে। সত্যি কথা বলি। আমি স্টুডেন্ট লাইফে তেমন কিছুই করিনি। কারণ আমার স্টুডেন্ট লাইফে আমার গাইডের অভাব ছিল। আমি যেটা করছি সেটা হচ্ছে যা কিছু মানে আমার যে সাবজেক্ট গুলো পছন্দ ছিল, সেই জিনিসগুলো আমি ডেপথ এ যাওয়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? আমি যা করছি সব হচ্ছে গিয়া আমার স্টুডেন্ট লাইফ এর পরে। যখন বাড়ি খাইছি, মাথার মধ্যে সেন্স আসছে, যখন মনে হইছে যে আ সবাই সেলারি পাচ্ছে, আমি সেলারি পাচ্ছি না। আমার তো একটা ৳৩,০০০ তারা আমাকে দেয় নাই। সো হুম, আ আমার বাবার কাছ থেকে টাকা নিতে হতো। তো সেটা তো একটা এক ধরনের হচ্ছে একটা মেন্টাল ক্রিয়েট। আমি হ্যাঁ, সবার কাছে যখন টাকা থাকতো, আমি বাইরে যেয়ে সিঙ্গারা খাইতাম, চা খাইতাম। এটা ছিল আমার হচ্ছে এমন না যে আমার বাবা-মা আমাকে টাকা দিতে চায়নি। বাট আমি নিতে চাইতাম না। আমার যেটা যতটুকু দিত তখন মাসের খরচ তার তা মধ্যে তো আমি অবশ্যই। মানে একটা চলার চেষ্টা সার্টেন এইজের পরে আসলে ইচ্ছা করে যে বাবা-মার উপরে কেন আমি একটা বার্ডেন হয়ে থাকবো? কেন আমি এতদিন পরেও নিজে ৳৫ আয় করে নিতে পারবো না? এটা বুঝতে অফ পারতেছি ভাইয়া। কোর্স যখন আপনার সামারে গ্রীষ্মের দুপুরের মধ্যে আপনি যখন ওই গাদাগাদি বাসের মধ্যে করে যখন আপনি বাসায় ফিরবেন, চপচপা ঘামের মধ্যে এবং বাসায় এসে যখন আপনাকে আ দেখবেন বাসায় কোন খাবার নাই, তখন হুম। সকল সেন্স মাথার মধ্যে এমনি চলে আসবে ভাই। ঠিক আছে? Necessity is the mother of all হ্যাঁ, creation. সবার আগে হচ্ছে গিয়ে ভাই আপনার হচ্ছে নিজের ক্ষুধা। honestly হুম, আমার ফ্যামিলি কিন্তু মানে গরিব না। we are very comfortable কিন্তু যখন আমি নিজের টাকা ইনকাম করতে গেছি, তখন আমি দেখলাম দুনিয়াটা ইটস এ ভেরি টাফ। এখানে এটা একটা ওয়ার জোন। এখানে একটা সিটের জন্য আপনার সাথে লক্ষ, লক্ষ লোক যুদ্ধ করবে। হুম, সেটা আপনাকে আপনার ওটা কি বলে? আপনাকে অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। অবশ্যই ভাই। আপ আপনাকে ওই যে বলা আছে না যে, যুদ্ধক্ষেত্রে সবকিছু জায়েজ। হুম, হুম, সো আপনি কিভাবে করবেন? আপনি প্ল্যান ফিক্সড করে সেভাবে কাজ করতে হবে। তবে পরিশ্রম অবশ্যই করতে হবে। আর কনফিডেন্স লো করা যাবে না। নিজের উপর সবার কথা নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এইটার রিলেশনে একটা কোয়েশ্চেন পেলাম। How to keep the internal motivation at peak consistency to go beyond the dreams of life? একজন আস্ক করেছিলেন। হুম। সিন্স আমার এক মোটিভেশন নিয়ে আমরা কথা বলছিলাম। আমার এক বন্ধু আমাকে একটা কথা বলছিল। আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে। এখন উত্তরা ব্যাংকে চাকরি করে।
তো ও আমাকে বলছিল, "দোস্ত রাত্রেবেলা আমি যখন মশারির দিকে তাকাই থাকি, যখন কারেন্ট নাই, প্রচন্ড গরম, আ ইউনিভার্সিটি লাইফের কথা বলছি না? তখন আমি অন্ধকারের মধ্যে মশারির ফুটা গোনার চেষ্টা করি।" আপনি কথাটা মানে বুঝছেন? বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ। সো ও আমাকে প্রতিদিন বলে, আমি প্রতিদিন চেষ্টা করি অন্ধকারের মধ্যে মানে তাকাই ফুটা গোনার চেষ্টা করি। আমি চেয়ে দেখছি যে প্রতিদিন আমি ১ টা করে বা ২ টা করে ফুটা বেশি গুনতে পারি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এর মানেটা হচ্ছে যে আপনি যখন আপনার আ পিছনে ফিরে তাকাবেন, এটা আমার সাজেশন সবার কাছে। কোন সময় কি কাজ করে আসছেন, তার জন্য কখনো রিগ্রেট করবেন না। মনে রাখবেন সেই সময় যেটা হইছে, সেটা হয়ে গেছে। হুম, সেটা আর কখনো আসবে না সামনে। আপনি হয়তো শিক্ষা নিতে পারেন, বাট সেটা নিয়ে রিগ্রেট করবেন না। ঠিক অবশ্যই। আছে? পিছনের দিকে যখন দেখবেন, আপনার ক্যারিয়ারে দেখবেন আপনি বা আপনি স্কুল লাইফে দেখবেন, প্রতিদিন আপনি কিছু করে শিখছেন। প্রতিদিন কিছু করে শিখছেন। প্রতিদিন আপনার ডেভেলপমেন্ট হইছে। প্রতিদিন আপনার ইমোশন, আপনার ইমোশনে একটা ভ্যালু আছে। এই ভ্যালুটাকে কাউকে ইউজ করতে দিবেন না। দিস দ্যা নাম্বার 1, কেউ না। এটা কারো অধিকার নাই। না আপনার বাবা-মা, ভাই-বোন, গার্লফ্রেন্ড, বউ, হোয়াটএভার, সন্তান, নো। নিজের ইমোশনকে যখন অন্য কেউ কন্ট্রোল করবে, দেখবেন আপনি কিন্তু স্বভাবতই ব্যাকফুটে চলে যাবেন। নিজের ইমোশন নিজের কাছে। আপনি নিজে অন্যের দিকে চিন্তাই করবেন না। আমি যেটা করছি, আমি আ প্রতিদিন চিন্তা করতাম যে, "আচ্ছা আমি গতকাল কি শিখছি? আচ্ছা গতকাল যদি এটা শিখে থাকি, তাহলে আজকে কি শিখছি?" আমি নিজেই নিজেকে কৈফিয়ত দিতাম। ঠিক আছে? দেখেন, আমি আমার মাথার মধ্যে ছিল যে দেখেন জাহিদ জহুরের কথাটা আমি যদি বলি, উনি কিন্তু Google এ আছে। দীর্ঘ সময় ধরে Google এ আছে। ইটস a long period of time. ঠিক আছে? আমি যদি Google এর কথাতে আসি, উনার চেয়েও অর্ধেক এক্সপেরিয়েন্স, উনার চেয়েও আপনার ধরেন আ অর্ধেক কর্মজীবন কাজ করে কিন্তু অনেকে কিন্তু উনার চেয়েও উপরে পজিশনে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে তার এই ক্যারিয়ার প্ল্যানিং টা সঠিকভাবে করছে। রাইট? আমি বলব না জাহিদ সুগের ক্যারিয়ার প্ল্যানটা সঠিক ওটা। উনি একদম কনসিস্টেন্টলি Google এ ছিল। আপনি দেখেন, আমি কিন্তু বাংলাদেশে গ্রামীণ ফোন দিয়ে শুরু করছি আমার ক্যারিয়ার। এরপর আমি পাওয়ার প্ল্যান্টে ছিলাম। আমি বিসিএস দিয়েছিলাম। আমি কিন্তু বিসিএস এ অ্যালাও ছিলাম ৩৩ তম বিসিএস এ। তো যাই হোক রাজনৈতিক কারণে আমি জয়েন করতে পারি নাই। তো আমারে তো নন ক্যাডারে দিয়ে দিয়েছিল। তো যে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যখন আমি পিছনে ফিরে তাকাই তখন আমি প্রতিদিন দেখি যে আমি আজকে কতদূর আসতে পারছি। এই জিনিসটা আমাকে খুব ভালো মতো ক্রিয়েট করে মানে নিজেকে ইনসিস্ট করে, পুশ করে, রাইট? কারণ আমার যদি মনে হয় যে আপনি যদি আমার পুরা ক্যারিয়ার গ্রাফ দেখেন, আমি কিন্তু কখনোই কিন্তু অনেকে দেখবেন যে ডিরেক্ট অনেকের রেজুমেতে আছে যে যারা ম্যানেজার থেকে আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইছে বা অন্য কিছুতেও গেছে বা অন্য পজিশনে গেছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কিন্তু উপরে উঠছি। স্টেপ বাই স্টেপ একদম লোয়ার থেকে স্টেপ বাই স্টেপ 1, 2, 3, 4, 5, 6 করে এখন একটা পর্যায়ে আসতে পারছি। তো এটা আমি আবারও বলি যে নিজেকে পুশ করা। অন্যের সাথে না। আমি কি শিখছি সেটা, বুঝছেন? এবং এইজন্য সবচেয়ে যেটা ভালো হয় এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস বানানো। হুম, আমি এআইবিতে থাকাকালীন আমি ডিবেট করতাম। এআইবিতে থাকাকালীন আমি ক্রিকেট খেলেছি। এই ডিবেট করার ইয়েতে বলি, যারা ডিবেট করে তারা কিন্তু খুব ভালো প্রেজেন্টেশন এ দক্ষ হয়। প্রেজেন্টেশন দিতে পারে, কথা বলতে পারে। আপনি হুম, অনেক ভালো লোক দেখতে পাবেন। কিন্তু একজন ভালো নেতা বের করা কিন্তু ইটস সো ডিফিকাল্ট। হুম। যে ১,০০০ লোকের সামনে দাঁড়িয়ে মোটিভেট করতে পারে। তা আপনি যখন নিজেই নিজেকে মোটিভেট করতে পারবেন না, তাহলে আপনি আর এতে ১০ জনকে কি করে মোটিভেট করতেছেন? আপনি বলেন। বুঝতে পারছি। অবশ্যই ভাইয়া। How you can become a manager, how you can become a team leader, how you can become a আপনি যদি president. নিজেকেই যদি ধরেন ম্যানেজ করতে না পারেন, মানে নিজেকে যদি মোটিভেট করে একটা সামনে একটা পথে না নিতে পারেন, আপনি আর রাইট, ১০ জনকে একটা টিম লিডার হিসাবে কেমন করে নেবেন আসলে? রাইট, দ্যাট ইস অ্যাবসোলিউটলি। ভেরি ট্রু।
ভেরি ট্রু ভাইয়া, ভেরি হুম, ট্রু। ভাইয়া এটা অ্যাকচুয়ালিতে একটা কোয়েশ্চেনের অ্যান্সারই হয়ে গিয়েছে। একজন জিজ্ঞাসা করেছিলেন, "What sort of skill sets should a student learn if he wants to build a career in the top tier companies around the world?" হুম, সো আই এম ওই তো গেসিং রাইট এতক্ষণ যা নিয়ে কথা হলো সবকিছু বেসিক্যালি। বেসিক্যালি ইয়েস। আম ওকে, সো দেয়ার ইজ আ একজন জিজ্ঞাসা করেছিলেন আপনার সম্পর্কে। IBM is deeply involved in AI, cloud, and quantum computing. Which of these areas excites you the most and why? আচ্ছা, আমি আসলে না আমি আমার আমার আসলে ক্যারিয়ারের সম্বন্ধে একটু বলি। সেটা বললে একটু বোঝা যায়। যদি সত্যি কথা বলেন, আমি বিদেশে কেন আসছি? বিদেশে কেন আসছি? পয়সা কামানোর জন্য। যদি আমি অবশ্যই। স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি। একদম কথা। আমার কথা শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে। বাট ইটস ট্রু। পয়সা কামানোর জন্য। বাংলাদেশে আমি যে বেতন পাইতাম তার থেকে এখানে আমি অনেক বেতন বেশি পাই। এখানেও স্টেপ বাই স্টেপ আমার উন্নতি হইছে। এক্সাইটমেন্ট বলতে দুনিয়াতে কিছু নাই ভাই। আমরা কোন কিছু এক্সাইট করে না। অন্তত এই স্টেজে এসে আমরা কোন কিছু এক্সাইট করে না। কেন করে না? তারও কারণ আছে। আমি মানুষ হিসাবে কেমন জানি না। তবে এটা মেক সিউর করতে পারি, আমরা যা কিছুই করি আমাদের মানসিক শান্তির জন্য করি। যেন রাত্রেবেলা সুন্দরভাবে ঘুমাইতে পারি। কোন পেরেশানি না থাকে। সবাই যেন আমাদেরকে যেন সম্মান করে, সবাই যেন রেসপেক্ট করে। এইটুকুই চাওয়া। এর বেশি কিন্তু আমি মনে করি পার্সোনালি পৃথিবীর কোন মানুষের এর চেয়ে বেশি কিছু চাওয়া হতেই পারে না। যা কিছু করি অবশ্যই। সব মানসিক শান্তির জন্য করি। আচ্ছা। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি টেলিকমিউনিকেশন দিয়ে। টেলিকমিউনিকেশনও আমার মানে মেজর ছিল, পাওয়ারও মেজর ছিল। এরপরে পাওয়ার প্ল্যান্টে চাকরি করছি। তারপর আমি আবার এয়ার কন্ডিশনিং সিস্টেমে চাকরি করছি। মানে টেলিকম, তারপর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পিওর ইলেকট্রিক্যাল ওয়ার্ক, দেন মেকানিক্যাল, সেখানেও পাওয়ার ছিল। তারপর আমি আ ইন্টেলস্যাটে যখন চাকরি করলাম তখন স্যাটেলাইট নেটওয়ার্কিং এর উপর কাজ করছি। তখন আমার সিসিএনএ, সিসিএস মানে সহ অন্যান্য ডিগ্রি ছিল। তারপর হচ্ছে স্যাটেলাইট নেটওয়ার্কিং এর উপরও আমার লাইসেন্স ছিল। সেখানে ডাটা সেন্টার নিয়েও কাজ করতে হইছে। তো আমি আসলে সবকিছু নিয়েই কাজ করছি। ন্যানোসল্ট থেকে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতে হইছে। জি ভাইয়া। আ AWS এ আপনার ইয়ে নিয়ে কাজ করছি। ইভেন আমি নাসার প্রজেক্টেও কাজ করছি ১.৫ বছর। হুম, হুম? তো স্যাটেলাইট মানে H3E স্যাটেলাইটের যে আমাদের যে ইঞ্জিন মডিউলটা আছে সেটা ডিজাইন করার সময় আমাকে ওদের সাথে কাজ করতে হইছে ক্লোজলি। তো আ আসলে ব্যাপারটা কি দিন শেষে আমি আমার কাজটা ঠিকমতো করে আসতে পারছি কিনা এইটা আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। আমার রেসপনসিবিলিটি আমি শেষ করে আমি অফিস থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পারছি কিনা, আমার ফ্যামিলিকে আমি পর্যাপ্ত সময় দিতে পারছি কিনা, উইকেন্ডে আমি আমার আ পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারছি কিনা বা আ এরকমও হইছে যে আম কি বলবো ওটা? যে আ আমি আমার বন্ধুদের সাথে কোথাও আউটিং এ যেতে পারছি কিনা। এই জিনিসগুলা ভ্যালু রাখে। কারণ কি? আমি একজন কিন্তু এন্টারপ্রেনার না। আমি একজন চাকরিজীবী। দিন শেষে I am a servant. আমি কারো পারপাস সার্ভ করতেছি। হ্যাঁ ভাইয়া। সো আমার কাছে বা আমি সবার কাছে বলতে চাই যে আমাদের কাছে সর্বপ্রথম যে মূল্যটা দেওয়া উচিত সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের পরিবারকে ভালোবাসা, নিজের খুশি যেগুলাতে আছে। ছোট, ছোট ব্যাপারে খুশি। এমন না যে আমাকে দৈনিক যে 5 স্টার হোটেলে খাইতেই হবে। ইটস নট লাইক দ্যাট। ছোট, ছোট খুশি হইতে পারে। ঠিক আছে? সেই হয়তো ভাইয়া জিনিসগুলোকে গুরুত্ব বলতে দেওয়া। পারেন বাসায় এসে ফ্যামিলির সাথে ৫ মিনিট কাটাতে পারলাম। তার সাথে একটু কথা বলতে অফ পারলাম। কোর্স। মানে স্মল থিংস ইন লাইফ আসলে। স্মল থিংস যেটা আপনাকে এনকারেজ করবে। অবশ্যই। আমি আমি অনেককেই বলি, আপনি IBM এ চাকরি করেন, নাসাতে চাকরি করেন, চাঁদে যান, মঙ্গল গ্রহে যান। এগুলো কিছুই ভ্যারি করবে না যদি আপনি ফ্যামিলিগতভাবে অশান্তিতে থাকেন। হ্যাঁ ভাইয়া, এটা সত্য। কিচ্ছু ফ্যামিলির ভ্যারি মধ্যে করবে না। অশান্তি মানে হচ্ছে গিয়ে there is nothing else to do. বাস বাসায় এসেও আপনি এবং যে হ্যাঁ, সরি। না এবং আপনি যে চাকরি করেন, আপনার শরীরটা, আপনার যে মেশিন, এটা তো শরীরটা তো মেশিন। আপনার শরীরটা সুস্থ না। হুম, লাভ নেই। আপনি
মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার থাকে। আপনি যদি নামাজ পড়েন, আপনি সে আধ্যাত্মিকভাবে রিলেটেড না। আপনি মনটা ফ্রেশ, পবিত্র। আপনি কখনো চিন্তা করছেন? আমি আপনাকে কোয়েশ্চেন করি। কোন দিন সূর্যোদয় দেখছেন? বলেন তো শেষ। শীঘ্রই ভাইয়া, দেখেননি, নট এনি টাইম সুন। দেখেননি। কোন দিন সূর্যাস্ত দেখছেন? আপনি রাস্তাতে অনেকবার গেছেন, সানসেট হচ্ছে, অনেক সুন্দর, সুন্দর সানসেট গেছে। কোনদিন চিন্তা করছেন? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি। আপনি কি কখনো নিজেকে কখনো গিফট দিছেন? দেননি। না, ইটস না। ভেরি রেয়ার। আপনি এটা করবেন। একটা গিফট নিবেন, নিজের জন্য কিনবেন। নিয়ে আয়নার সামনে বলবেন, "এটা তোমার জন্য।" আপনি নিজে এই গিফট দিবেন। শান্তি পাবেন। আপনি ইনকাম করতেছেন সবার জন্য। আপনি একটা সাইনবোর্ড লাগাই করছেন, তাও আমারে বলেন, "আমি একটা সাইনবোর্ড লাগাই করতেছি। আমি ইনকাম করছি সবার জন্য।" ভালো কথা। আমারও তো ইচ্ছা করে একটা ভালো জায়গায় যেয়ে আমি একটু খাওয়া-দাওয়া করি। সবসময় না। মাসে সেটা একটা অবশ্যই, দিন যে নিজেকে ট্রিট দিবেন। অবশ্যই, অবশ্যই আপনি ভাইয়া। যখন নিজেকে ট্রিট দিবেন, তখন আপনি আপনার পরিবারকেও কিন্তু সমমানে কিন্তু ট্রিট দিতে পারবেন। হুম, সাপোর্ট করতে পারবেন। বুঝছেন? ইংরেজিতে একটা কথা আছে বুঝছেন? "Love others to love yourself, help others to help yourself." নিজেকে যদি আপনি হেল্প করেন, অপরকে হেল্প করতে পারবেন। সহজ হিসাব। অবশ্যই। মানে ভাইয়া আমাদের এই যে এখানে আপনার আজকাল যেহেতু আমরা মেন্টাল হেলথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আজকাল। সেখানেও এটা কিন্তু খুবই মানে হাইলাইট করা হয় যে, "ইউ হ্যাভ টু লাভ ইয়োরসেলফ ফার্স্ট। হুম, ইউ হ্যাভ টু মেক ইয়োরসেলফ হ্যাপি ফার্স্ট।" তারপরে হুম, না আপনি আর ৫ জনকে হ্যাপি করতে পারবেন, হেল্প রাইট, করতে পারবেন। রাইট। সিমিলার সিচুয়েশন গোস টু আপনার ধরেন কোন একটা পিএ আপনার প্লেনে ধরেন উঠলেন তারপর একটা পিএ দিচ্ছে। ইউ হুম। হ্যাভ টু পুট অন ইউর মাস্ক ফার্স্ট তারপরে আপনার পাশের জনকে আপনার করতে হবে। কেন? বিকজ আপনি আপনি যদি নিজে আরেকজনকে মানে হেল্প করার সেই ক্ষমতাটা না থাকে, আপনি যতই চেষ্টা করেন না কেন, ইটস নট গোনা ওয়ার্ক। রাইট, মানে এটা রাইট, রাইট। আসলেই একদম ঠিক একদম ঠিক কথা বলছেন। মানে আচ্ছা ভাইয়া মানে আরেক হ্যাঁ, জি, অবশ্যই, প্লিজ অবশ্যই। না। না, না না, প্লিজ আপনি বলেন ভাইয়া প্লিজ। না আমি আমার আমার বয়স তো ৪০ হলো। তো আমার যতটুকু জীবন দর্শন বলি ভাই, সেটা হচ্ছে নিজের শান্তিটা আগে, পারিবারিক শান্তিটা আগে। নিজেকে কখনো আন্ডার কনফিডেন্স এ নিয়ে আসা যাবে না। ওভার কনফিডেন্স ও রাখা যাবে না। জাস্ট নিজের জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। বাকিটুকু আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম। তিনি যা করার করবেন। কিন্তু আমি আমার চেষ্টা তো করছি। নিজের কাছে তো আমি ক্লিয়ার যে হ্যাঁ, আমি অনৈতিক কিছু করিনি। ঠিক আছে? বা নিজের প্রতি তো জাস্টিফাইড করছি। ঠিক আছে। এখন আমার যদি না হয়, সে তো জোর করে কিছু হারানোর নাই। রাইট? এটাই আরকি। আচ্ছা ভাইয়া, ধরেন একজন স্টুডেন্ট যে ট্রিপল ই হোক, সিএসই হোক, ডাজন্ট ম্যাটার, টেক নিয়ে তার আর কি ধরেন পড়াশোনা এবং তার ফিউচারে টেক নিয়েই কাজ করার ইচ্ছা। সো হুম, এরকম একজন স্টুডেন্টকে আপনি যেমন এআই, ক্লাউড, তারপরে সাইবার সিকিউরিটি এক্সেট্রা যতগুলি টেকনোলজিস আছে, এগুলির হুম, মধ্যে কোনটাতে বেশি আপনি ফোকাস করতে বলবেন? মানে মানে কোন জিনিসটা নিয়ে মনে করেন যে কোন অ্যাসপেক্টটা হুম, টেকনোলজির হুম। আপনার নেক্সট ৫ থেকে ১০ বছর শেপ করবে আরকি পুরা আমাদের টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপটা? কোন সিস্টেমটা? নাকি সবগুলির একটা মিশ্রণ? দেখেন, আমি আপনাকে বলি। আপনি মাদার অফ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে, মাদার অফ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট বলি সেটা হচ্ছে আসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং। এরা হচ্ছে মাদার অফ ইঞ্জিনিয়ারিং। হুম, আপনি পৃথিবী যতদিন থাকবে, ততদিন মানুষ ঘরবাড়ি বানাবে, ব্রিজ বানাবে, রাস্তাঘাট বানাবে। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাত কখনো শেষ হবে না ভাই। দ্যাটস ফর সিউর। অবশ্যই, অবশ্যই, পৃথিবী যতদিন থাকবে, ততদিন মানুষের বিদ্যুৎ প্রয়োজন হবে। ততদিন মানুষ ফোনে অবশ্যই, কথা বলবে। ততদিন মানুষের এই যে আপনি ধরেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে থাকবে, ইলেকট্রনিক্স নিয়ে কাজ হবে। বিদ্যুতের বিভিন্নভাবে রূপান্তর এর মাধ্যমেই কিন্তু আজকের এই সভ্যতা। আপনি চারিদিকে যত ধরনের হাইটেক জিনিস দেখবেন, সবকিছুতেই কিন্তু বিদ্যুতের একটা কার্যকরী ভূমিকা আছে। অবশ্যই। সবকিছুতে। হ্যাঁ, যাই দেখবেন অবশ্যই। ডানে বামে। বিদ্যুৎ ছাড়া সম্ভব না ভাই আসলে কোন কিছুই। রাইট। তার জন্য আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এরপর আসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। জাহাজ, প্লেন বা আপনি ধরেন বড় যে সকল মেশিনারিজ আছে, সেগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দরকার।
এখন রাইট। আসেন, আপনি মার্কেটটা কিভাবে দেখবেন? জি। বর্তমান মার্কেট হচ্ছে, আমি আপনাকে বলি যে, একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হুম। ধরেন ২০০৩ সালে যখন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন একটা অ্যারোমেটিক সাবানের নাম শুনছেন আপনি? সরি? অ্যারোমেটিক সাবান? অ্যারোমেটিক সাবান? হ্যাঁ, হ্যাঁ, শুনছি। আচ্ছা। বাংলাদেশের ওই ১ম সময় এটা হালাল খুবই, খুবই ইয়া ছিল। খুবই একটা বড় ট্রেন্ড ছিল ওই সময় অ্যারোমেটিক সোপ। হ্যাঁ, কারণ কি বাংলাদেশে একটা হালাল সাবান। ঠিক আছে? আপনারা যদি চিন্তা করেন, সেই সময় কিন্তু অ্যারোমেটিক সাবান কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই একটা বড় মার্কেট পাইছে। ৩ বছর ওরা প্রায় কয়েক হাজার কোটি টাকার মার্কেট মানে বিজনেস করছে। তখন কিন্তু লাক্স সাবানও ছিল, কেয়াও ছিল। হুম। হানিফ সংকেতন দেখবেন কেয়া বিউটি সোপ থেকে ৳১,০০,০০০ উপহার। যাই হোক। তো আপনি এখন দেখেন অ্যারোমেটিক সাবান কি আছে? না ভাই। ওটা এখন আর নামও পাওয়া যায় না। আমিও কিন্তু লাক্স রেফারেন্সটা বুঝতে পারছি বিকজ মানে আম কাইন্ড অফ ওল্ড এনাফ, বাট যারা ধরেন আরো নতুন আমাদের মানে আরো নতুন স্টুডেন্টস তারা তো এটা জানারই কথা না একদমই। মানে রাইট, ওদের কোনো মানে অস্তিত্ব বাকি নেই সত্যি কথা বলতে এট দিস পয়েন্ট। অস্তিত্বহীন। কিন্তু তারা তো অস্তিত্ব রাখার জন্য তো আসে নাই। তারা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ব্যবসা করতে আসছে। ব্যবসা করছে, ব্যবসা শেষ, চলে গেছে। হুম। কিন্তু লাক্স এখনো আছে, হ্যাঁ। কেয়াস বিউটি শপ কিন্তু এ এখনো এখনো আছে। আছে, এখনো আপনার ১,০০,০০০ কুপন দিয়ে যাচ্ছে সবাইকে। দিয়ে যাচ্ছে টিভিতে সবাইকে। পিটিভিতে তাকালেই চলবে। রাইট। সো আমি যেটা মনে করি কি আমাদের বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের উচিত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে তাদের ইনফ্রাস্ট্রাকচার এর উপর নজর দেওয়া উচিত। বাংলাদেশের কামিং মার্কেট আমাদের অবশ্যই আমরা চেষ্টা করতেছি ডাটা সেন্টার বাংলাদেশে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং পাওয়ার সেক্টরে আরো কিভাবে উন্নত করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সারা দুনিয়াতেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দাম কমবে না এবং সেই সাথে তারা যদি পারে আপনার হচ্ছে আ নেটওয়ার্কিং সিস্টেম টেলিকমিউনিকেশন এর উপরেও সমভাবে গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 1। আচ্ছা। সিএসই দের ক্ষেত্রে অবশ্যই আপনার মেশিন লার্নিং বলেন বা জাভা, পাইথন এগুলোতে উপর গুরুত্ব দেওয়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হইলাম। এখন সেখানে তো সবই এআই জেনারেটেড, রাইট? তো হুম। সেখানে সিএসই যারা স্টুডেন্টস আছে তাদেরও কিন্তু অনেক বড় কিন্তু একটা ফিল্ড আছে। তারাও কিন্তু কাজ করতে পারে। সো এটা সেক্টর ওয়াইজ মানুষের পছন্দ অনুসারে। ঠিক আছে? আমার পরিচিত এখানে অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে ওটা কি বলে? আম আ মেশিন লার্নিং শিখে তারা সম্পূর্ণ ফিল্ডই চেঞ্জ করে ফেলছে। দে আর ডুইং অলসো ওয়েল। ঠিক আছে? তো আমি মনে করি যে আরো নতুন, নতুন অনেক ধরনের আছে। বাংলাদেশে আরেকটা জিনিস আমি নাই সেটা মানে বিদেশে আছে সেটা হচ্ছে গেমিং। হ্যাঁ, গেমিং সেক্টরে আমাদের কিছুই নেই বলতে গেলে প্রায়। আ কিছু নাই। আমাদের স্পোর্টস তো মানে স্পোর্টস যদি কেউ একজন স্টুডেন্ট বলে যে হ্যাঁ বাবা বা মা আমি স্পোর্টস এ কোনো একটা টুর্নামেন্টে জিতবো বা টুর্নামেন্টে করব, আজকে আমার আজকে বিকালের জন্য পড়াটা একটু থামাই রাখি বা এরকম কিছু একটা, হেল নো। ওই দিনই হ্যাঁ, মানে শাটাং শাটাং পিটান শুরু। রাত সেটা তো সারা রাত, আছে। সারা কিন্তু রাত চলবে হয়তো। আমি এখানে গেমিং বলতে বুঝাইছি ভিডিও গেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিডিও গেমে বিশাল বড় মার্কেট দুনিয়াতে। অনেক। মানে এটা যে কত বড় মার্কেট মানে আমি এটা আন্দাজ করতে পারব না। আমরা সবাই এআই নিয়ে কাজ করতেছি। ভিডিও গেমেও কিন্তু এআই নিয়ে কাজ করছে। অ্যানিমেশন, ভিডিও গেম। ঠিক আছে? হুম। আমাদের দেশের স্টুডেন্টরা আমি যেটা মনে করি যে এরা যদি অ্যানিমেশন এবং ভিডিও গেম গুলো তৈরি করে, আমাদের মধ্যে আইডিয়া বেশি তো। আমরা বসে, বসে অনেক কিছু চিন্তা করি। তো এটা অনেক ভালো হবে। ভিডিও গেম ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এটা চয়েস না, মানুষের চয়েস। কে কোনটার উপর কিছু করতে পারে বা এভিয়েশন ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারে। এটা চয়েস আসলে বেসড অন হুম, তবে এটার সাথে একটা মানে একটা মানে আমার জীবনে আরেকটা কাহিনী হঠাৎ করে মনে পড়ে গেল। আমার আরেক ফ্রেন্ড আছে, ও আমার সাথে ট্রিপল ইতেই পড়াশোনা করেছে এতদিন। আম ট্রিপল ই ওর জন্য মনে হয় না, বাট ও যখন আপনার ভাইয়া অ্যানিমেশন বা ড্রয়িং করতে বসে, ইট ইজ মানে মেজমারাইজিং, কি সত্যি নাম? কথা বল। ইট ইজ মেজমারাইজিং। আমার জাস্ট দুঃখ লাগে যে ও এই আপনার বন্ধুর প্যাশনটা। নাম আসিফ? সরি। ইয়েস। আপনার বন্ধুর নাম কি? আসিফ আসিফ? মাহবুব। ইয়েস। আমার মামাতো ভাই। ও গ্রেট। আমার বড় মামার ছেলে। আপনার মামাতো ভাই। ভাইয়া ওর আমি একটু জাস্ট বলতে চাচ্ছিলাম ভাইয়া, ওর আর্ট ইজ সামথিং এলস। হুম, আমি জানি ও ছোট থেকে করে।
ও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে। তার কারণটা হচ্ছে আমি ওকে বলছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে। কারণ ভাইয়া আছে, ও আমার সাথে ফার্স্ট সেমিস্টার থেকে আছে ভাইয়া। কারণ আছে। আচ্ছা। কারণটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখেন আমার মামা উনি একজন কলেজের শিক্ষক এবং ছিলেন কেমিস্ট্রির। বাংলাদেশের ক্ষেত্রে অ্যানিমেশন বা বাংলাদেশের ক্ষেত্রে যে আর্ট যেটা চারুকলার ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন আপনি গ্রে আছে, এডকম আছে, যেগুলো ইন্ডাস্ট্রি গুলো আছে বা টিভি চ্যানেল গুলো যেগুলো আছে, সেগুলোতে কিন্তু অ্যানিমেটরের কিন্তু সবচেয়ে বেশি দরকার পড়ে। হুম, ঠিক আছে? আমার যতটুকু আইডিয়া বা ধারণা আছে যে এগুলোতে বেতন হয় খুবই লিমিটেড। কিন্তু আপনার যখন মাল্টি ডাইমেনশনাল কাজ যখন আপনি করবেন, তখন ইউ নিড এ স্ট্রং ডিগ্রি মানে ফান্ডামেন্টাল ডিগ্রি। ঠিক বুঝতে আছে? পেরেছি। যেন আপনি যেন মানে সব কথা আমি বললাম না আপনাকে যে আমি আ কাজ করতে চাই। তার মূল কারণ হচ্ছে গিয়ে আমি খেতে চাই। অবশ্যই। I need food. আমি যদি খাবার না পাই, তাহলে আমার কাজ আমার মাথা দিয়ে বেরোবে না। ওই সুকান্তর মতো বলব যে, "পূর্ণিমার রাত যেন ঝলসানো রুটি।" হুম, হুম, হুম। সো ও সো হ্যাঁ, সরি। ইয়েস ভাইয়া। ও ওর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওকে আমি বলছি, মানে আমি আমার মামাকে বলছি হুম, হুম, হুম। যে, আ "আপনি হচ্ছে ওকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করাই দেন।" ঠিক আছে? এক্ষেত্রে হবে কি? দেখেন, ওর কিন্তু হচ্ছে ডিজাইনিং করতে কিন্তু কোনো সমস্যা হয়নি। না ভাইয়া। হি ইজ গ্রেট অ্যাট ইট। বরং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও কিন্তু তার কিন্তু এই কাজটা সে করতে পারতেছে এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং শিখলে হয়তো কি আপনার মধ্যে এনালাইসিস ক্ষমতাটা আসে। হ্যাঁ, দ্যাট ইস ট্রু। আপনি এনালাইসিস করতে পারবেন। মানুষ অবশ্যই। ইঞ্জিনিয়ারিং চাকরি করে ব্যাংকার হয় না। মানুষ ইঞ্জিনিয়ারিং চাকরি করে ফরেন সার্ভিসে ক্যাডার হয় না। হ্যাঁ ভাইয়া। কিন্তু ভাইয়া আমাদের ইউনিভার্সিটির একটা মানে এট লিস্ট আমার সিনিয়র যারা ছিলেন তাদের একটা ইয়া ছিল। এখানে বিএসসি টা শেষ করব। তারপরে ডাইরেক্ট ব্যাংক, এই ব্যাংক, ওই ব্যাংক, সেই ব্যাংক। আমরা তাহলে সায়েন্স হ্যাঁ, কেন করলেন ভাইয়া? বিবিএ কি দোষ করছিল এই সময়? আ ওটা হচ্ছে কারণটা হচ্ছে যে আ আপনার একটা স্ট্রং ফাউন্ডেশনটা দরকার। হুম, আপনি যদি সরি, সমস্যা নেই। আপনি যদি আর্ট কলেজ থেকে পাশ করার পর আপনি যদি কোথাও চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেন, ধরেন আপনাকে তাকে বাঁচতে হবে। হুম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে? আপনি যদি লিওনার্দো দা ভিঞ্চির কথা বলেন, লিওনার্দো ভিঞ্চি নিজেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। অবশ্যই। হি অ্যান ওয়াজ আ ইঞ্জিনিয়ার মাল্টিটিউড অফ থিংস আসলে। সত্যি কথা হ্যাঁ, বলতে। একজন ইঞ্জিনিয়ার সে সবকিছু করতে পারে I think so। ঠিক আছে? আজকালকার যে আধুনিক ডাক্তারি যে ইন্সট্রুমেন্ট গুলো দেখেন, সবগুলোই তো ইঞ্জিনিয়াররাই করছে রে ভাই। হ্যাঁ ভাই, এটা নিয়ে আমার কিছু ডাক্তার ফ্রেন্ডদের সাথে অনেক কথাবার্তা হয় এটা নিয়ে। ওদের কথা হচ্ছে হ্যাঁ? গিয়ে আমাদের ছাড়া তোরা বাঁচবি না। আমার কথা ছিল আমাদের ইন্সট্রুমেন্ট ছাড়া তোরা কেমনে কাজ করস? সরি তুই রাইট? বললাম মানে বাট ফ্রেন্ডস যেহেতু মানে কোন আরকি। আপনি ওষুধ ফ্যাক্টরিতে যান, যতগুলো মেশিন দেখবেন সব ইঞ্জিনিয়াররা তৈরি করছে। এই যে র মেটেরিয়ালস গুলো আসে, যে সকল মাইনিং থেকে আসে, প্রসেস ইন্ডাস্ট্রি কারা করে এগুলো? ইঞ্জিনিয়াররা করে। সো অবশ্যই। ইঞ্জিনিয়াররা হচ্ছে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশন স্কিলের অধিকারী। সো আমার যেটা ওর প্রতি যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে আমি ওকে বলছিলাম যে, "আসিফ তুই পড়, ১ম এ নিজে সারভাইভ কর।" কারণ আমি জানি যে যেহেতু আমি এআইবি তে পড়ছি, এআইবি থেকে আমি বের হয়ে আসছি, আমার ভাই বের হয়ে আসছে, আমার আরেক চাচাতো ভাই পড়ছে। তো আমরা জানি যে এআইবি থেকে পাস করলে আপনি মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে যায় তো। তো এখানে আপনি পরবর্তীতে আপনি এটা আ সারভাইভ করতে পারবেন। আপনি সারভাইভ করতে না পারেন, আপনি আপনার নিজের ট্যালেন্টটাকে তো প্রকাশ করতে পারবেন না। অবশ্যই। আসিফের আর্ট খুবই ভালো। ঠিক আছে? কিন্তু এই আর্টটাকে আপ টু দ্য মার্ক নিয়ে যাওয়ার জন্য আপনার পিছনে তো হচ্ছে ওটা কি বলে? আ ব্যাকআপ থাকতে হবে। হ্যাঁ, আমরা তো ভাই ধনী মানুষ না। ধরেন আমাদের তো বাপের তো বিলিয়ন ডলার নাই ভাই। আমাদের তো করে খাইতে হয়।
না। অবশ্যই, এই অবশ্যই। আই হোপ আসিফ এই ইন্টারভিউটা পরে দেখে। আই রিয়েলি ডু হোপ ব্রো। এটা তুই একবার দেখ, দেখে অন্তত এবারে একটু পড়াশোনাটা আরেকটু সিরিয়াস হওয়া দরকার। না, না, ও কিন্তু পড়ালেখার প্রতি সিরিয়াস। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে, আমি চাই, আমি আসিফকে এটা বলছি যে, "আসিফ, এইটা যেন ও কখনোই মনে না করে যে আমাদের ফ্যামিলিতে একটা কথা আছে, কেউ যদি পা ফসকে পড়ে যায়, তার হাত ধরার কেউ নাই।" ঠিক আছে? সো মানে এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন না? যে আমার ভাই সে যে পর্যায়ে থাকুক, আ আসিফের ভাইরা আসিফের জন্য সবসময় আছে। থাকবে ইনশাআল্লাহ। অফ কোর্স ভাইয়া, অফ কোর্স। ওয়েল ভাইয়া, আপনার সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো। আম মানে আই কান্ট এক্সপ্লেইন, মানে আমি আসলে বইলা বুঝাইতে পারবো না। অ্যান্ড যত কিছু জানতে পারছি আপনার কাছ থেকে, এই যে আপনার সাথে এই যে আপনার সাথে বোধহয় ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে বোধহয় সবকিছু র্যাপ আপ করে ফেলবো আর সামথিং। ইটস বিন হোয়াট, 1.5 hours অলমোস্ট। হুম। অ্যান্ড মনে হয় না যে 1.5 hours হয়েছে, মনে হচ্ছে যে জাস্ট 15-20 মিনিট কথা হইলো ভাইয়ের সাথে। ভাই, বাট এত আলাপ দিলাম, পরে যেন এটা বিলাপে যেন পরিণত না হয়। একদম ঠিক কথা বলছেন ভাইয়া। মানে আমি এইটা এরপরে আমাদের এডিট করে তারপরে যখন ইউটিউবে যখন ছাড়বো, তখন আমি জাস্ট চিন্তা করতেছি যারা এডিটররা, তারা মনে মনে আমাকে যে কতগুলি গালি দেবে আজকে। আমি জাস্ট এটার অপেক্ষায় বসে আছি। আরে না, আচ্ছা এগুলো ভাইয়া, সো হুম, বিফোর র্যাপিং এভরিথিং আপ, একটা লাস্ট কোয়েশ্চেন যেটা আমি দেখছি যে আপনার আহ এই কোয়েশ্চেনটা অথবা এই কোয়েশ্চেনের কাছাকাছি কয়েকটা কোয়েশ্চেন এসেছে। আমি তাহলে বলি আপনাকে। আম কই গেল? ওয়েট। Ah, what advice would you give Bangladeshi students who dream of building an international career in tech? একদম ফাইনাল কোয়েশ্চেন ভাইয়া, বেসিকলি যে প্রথম সরি। কথা হচ্ছে, ফার্স্ট ইয়ার থেকে আমি যদি মনে করি যে আমি বাংলাদেশের সরকারি চাকরি বিসিএস এ ঢুকবো, তাহলে আমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর যদি মনে করি যে না, আমি বাইরের ইন্টারন্যাশনাল টেক দুনিয়াতে থাকবো, আমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। একদম ফার্স্ট ইয়ার থেকে। এক্ষেত্রে আমি যদি এডব্লিউএস এ ঢুকি, আমার এডব্লিউএস এর সার্টিফিকেশন দরকার। গুগল এ ঢুকলে গুগল এর সার্টিফিকেশন বা এডব্লিউএস এর হোয়াটএভার ইট ইস। আমি কোন ট্র্যাকে যেতে চাই। ভাষাগত অবশ্যই। দক্ষতা এ ব্যাপারে কোনো মাপ নেই। ঠিক আছে? প্রেজেন্টেশন স্কিল অবশ্যই আপনাকে উন্নত করতে হবে। দরকার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে, নিজে কথা বলবেন। আমি অবশ্যই। মনে করি আমাদের দেশের ছেলেপেলেদের এখনো ইংরেজিতে যথেষ্ট দুর্বলতা আছে। হ্যাঁ। সেই ইয়েস সাথে ভাইয়া। বাংলাতেও দুর্বলতা আছে। হুম। আমরা ভালো মতো বাংলা কথাই বলতে পারি না। আমি ইংরেজি বলব কিভাবে? ট্রু। সো আমি বলব যে প্রতি সপ্তাহে আমি যেটা করতাম, প্রতি সপ্তাহে একটা দৈনিক ইংরেজি পেপার কিনতাম এবং সেটা এডিটোরিয়াল গুলো পড়তাম। যে শব্দগুলো বুঝতাম না, সেগুলো মার্কিং করতাম। পরে অর্থগুলো আমি বোঝার চেষ্টা করতাম। না? মনে রাখার চেষ্টা করতাম। এট দ্য সেম টাইম আমি বলব, অন্তত ফার্স্ট ইয়ারের শেষের থেকে হলেও যেকোনো একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে যাওয়া। জাপানিজ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, হোয়াটএভার ইট ইস। যদি সে বাহিরের দুনিয়াতে যদি নিজেকে কপ আপ করতে চায়। অবশ্যই। যখন ৩ বছর হয়ে যাবে, তখন সে ক্যাপাবল। সে মানে সবকিছুতে সে এক্সপার্ট। অ্যাডিশনাল সার্টিফিকেট থাকলো, মানে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের যেগুলা সিসিএনএ, সিসিএনপি, তারপর হচ্ছে বিসিডিপি, পিএমপি এগুলো থাকলো। সেই সাথে নিজের কোর্স থাকলো, ভাষাগত দক্ষতা থাকলো। যখন আমি সিভিটা প্লেস করব, তখন আপনার সিজিপিএ 2.5 হোক আর সিজিপিএ 3.9 হোক। ঠিক আছে? 2.5 ছেলেটাই সেখানে বেশি অগ্রাধিকার পাবে। এটা আমি লিখে দিলাম আজকে। অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ হুম। ভাইয়া। সো উইথ দ্যাট, আমরা তাহলে আজকের মতন র্যাপ আপ করি। এগেন, আমার থ্যাংক সাথে ইউ। হাসান মাহবুব ভাইয়া ছিলেন এতক্ষণ সময়। ভাইয়াকে তার ভাইয়া সত্যি মানে আই মিন দিস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, যে আপনি আমাদেরকে এতখানি সময় দিতে পারছেন আজকে, এটাই আমাদের জন্য অনেক কিছু, সত্যি কথা বলতে। অ্যান্ড তার উপরে যে আপনি যে আমাদেরকে নলেজ গুলি দিয়েছেন, আম দ্যাট ইজ মানে আই আমার তো অনেক হেল্প হবে, এটা আমি আপনাকে অলরেডি বলতে পারতেছি। আই হোপ যারা এই ভিডিওটা এরপরে দেখবে তাদেরও হয়তো তাদেরও আশা করি অনেক হেল্প হোক।
এটা নিয়ে। অ্যান্ড এটাই Sure. চাই। অ্যান্ড ভাইয়া Thank you. কিছু মনে করবেন না। যদি ধরেন কেউ আপনার সাথে কোনোভাবে করে কনট্যাক্ট করতে চায়, সেরকম কোনো কনট্যাক্ট ইনফরমেশন কি একটু দেওয়া যাবে? লেটার অন? হ্যাঁ, আমি আমি হচ্ছে আমার হচ্ছে ওই যে WhatsApp নাম্বারটা যেটা আছে সেটাকে হ্যাঁ, বলে দিই। সেটা হচ্ছে +81 080 7883 2473 আমি আবার বলি +81 080 7883 2473 আর ইমেইল অ্যাড্রেস হচ্ছে হাসান HASAN হাসান মাহিন MAHIN মাহিন 84 @gmail.com ঠিক আছে? থ্যাংক আমি ইউ ভাইয়া। এ শুধু ভিআইপি স্টুডেন্টদের জন্য বলি। কেউ যদি রিসেন্টলি পাস করে, কারো যদি রেফারেন্স এর দরকার হয়, জাস্ট নক মি। ভাইয়া প্লিজ। I'll be the first in line to be সত্যি কথা বলতে আমি দিতে at পারবো this না। point. আমি চাকরি দিতে পারবো না। কিন্তু এট লিস্ট ইন্টারভিউ এর ব্যবস্থা করে দিতে পারবো। অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ রাইট। ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের জন্য যত কিছু করেছেন অ্যান্ড আজকে টাইমের জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ থ্যাংক ইউ দ্যাট ভাই। আমি তাহলে আপনি আজকে সরি ভাইয়া হুম। আমি ঠিক শুনিনি। আমি বললাম আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার এতক্ষণ ধরে এই প্রলাপ আলাপ যাই না, বলেন না, না ভাইয়া শুনে কোনো কষ্ট না ভাইয়া। দিস ওয়াজ অ্যান অনার ভাইয়া। এটা কোনো কষ্টের কিছু না। দিস ওয়াজ অ্যান অনার, অ্যাবসোলিউট অনার। এনিওয়েজ থ্যাংক ইউ, থ্যাংক সো ইউ। আজকের ইন্টারভিউটা আমি এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক দেখার ইউ। জন্য। থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। মাহমুদ ভাইয়া। আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ভাইয়া।